আজকে হবে তাহলে আমাদের তৃতীয় পরিচ্ছেদ, তাই তো? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আগের দুটো পরিচ্ছেদে আমরা দেখলাম যে একটা জমিদার পরিবার, সেখানে দুই ভাই মিলে একটা জমিদারি সম্পত্তি খাড়া করেছে। দুই ভাইয়ের নাম ছিল, একজন হচ্ছে কৃষ্ণকান্ত রায় আর একজন রামকান্ত রায়। 2 লক্ষ টাকা তারা উপার্জন করেছে। তো এই টাকাটা ভাগাভাগি করার জন্য, মানে ওদের সন্তানদের ভাগাভাগি করবে, সেই ভাগাভাগি করার জন্য একটা উইল বানাচ্ছেন, যেটার নামেই হচ্ছে কৃষ্ণকান্তের দ্বারা তৈরি একটা উইল। আর উপন্যাসটার নামও হচ্ছে ওই কারণে কৃষ্ণকান্তের উইল। তো যখন হরলাল দেখলো যে রামকান্তের পুত্র গোবিন্দলালের ওকেই অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে, তখন হরলাল ফেটে পড়েছে। হরলাল হচ্ছে গোবিন্দলালের, সরি, কৃষ্ণকান্তের বড় পুত্র। সে ফেটে পড়েছে রেগে। সে তখন ঝামেলা শুরু করেছে বাপের সাথে। তখন বাবা রেগে মেগে, অর্থাৎ কৃষ্ণকান্ত রেগে মেগে উইল ছিঁড়ে দিচ্ছে। তারপরে সে তার বাবাকে বিধবা বিবাহের হুমকি দিচ্ছে যে তুমি যদি আমাকে 8 আনা লিখে না দাও তাহলে আমি বিধবা বিবাহ করব। তখন কৃষ্ণকান্ত তার বড় পুত্রকে ত্যায্য পুত্র করে দিচ্ছে যখন শুনল যে তার পুত্র বিধবা বিবাহ করেছে। তাহলে হরলাল যেন তেন প্রকারে সব থেকে বেশি সম্পত্তির মালিক হতে চেয়েছে এখানে। তার প্রথম চালটা ছিল বিধবা বিবাহ, অর্থাৎ সেই 19 শতকের জায়গায় দাঁড়িয়ে বিধবা বিবাহ করাটা খুব ভয়ঙ্কর একটা অপমানের একটা বিষয়। তো সে ভেবেছিল হয়তো কৃষ্ণকান্তের সম্মানে যদি আঘাত দেওয়া হয় তাহলে হয়তো সে ভয় পেয়ে আমাকে অর্ধেক সম্পত্তি লিখে দেবে। কিন্তু কৃষ্ণকান্ত ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, সে তার ভাইয়ের সাথে কখনো ছলনা করতে পারবে না, কোনো দিনই না, কারণ একসাথে তারা দুজনের ভিতরে প্রচণ্ড ভালোবাসা ছিল, সম্প্রীতি ছিল। তখন হরলাল দেখলো যে বিধবা বিবাহ করেও কোনো হলো না। তখন সে কলকাতাতে তো ছিল। তারপরে শুনলো যে ব্রহ্মানন্দকে উইল লিখতে দেওয়া হয়েছে, নতুন উইল তাকে দিয়ে লেখানো হবে। তখন সে নতুন একটা ফাঁদ পাচ্ছে। সে ব্রহ্মানন্দের কাছে আসছে, এসে নিয়ে ব্রহ্মানন্দের দ্বারা সে একটা জাল উইল ব্রহ্মানন্দকে দিয়ে লেখাচ্ছে এবং তাকে একটা কৌশল শিখিয়ে দিচ্ছে যে তুমি যাও, যখন লেখাপড়া করতে যাবে, অর্থাৎ যখন নতুন উইলটা তুমি বানাতে যাবে কৃষ্ণকান্তের কাছে, তখন তুমি তোমার পকেটে করে জাল উইলটাও নিয়ে যাবে এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে তুমি চাইবে শেষে উইলটা, অর্থাৎ অরিজিনাল উইলটা তুমি চাইবে এবং সিগনেচার করবে সকলের থেকে আলাদাভাবে, অর্থাৎ পিঠ ঘুরিয়ে, কেউ যেন দেখতে না পায়। সেই সময়েই তুমি এই জাল উইলটার সাথে অরিজিনাল উইলটা বদলে দেবে, অর্থাৎ অরিজিনাল উইলের কাছে জাল উইলটা রাখবে আর জাল উইল আর অরিজিনাল উইলটা তুমি তোমার কাছে রেখে নেবে এবং আমাকে অরিজিনাল উইলটা এনে দেবে। এটা হচ্ছে হরলালের প্ল্যানিং। তো বিকেলবেলা যাওয়ার কথা ব্রহ্মানন্দের কৃষ্ণকান্তের কাছে। কি কারণে যাবে? না, নতুন উইল লেখানো হবে, অর্থাৎ কৃষ্ণকান্ত রায় নতুন উইল লেখাবেন। কেননা ব্রহ্মানন্দের হাতের অক্ষর বা হাতের লেখা যেটা, সেটা খুব অপূর্ব ছিল এবং ব্রহ্মানন্দই যাবতীয় যা কিছু লেখালেখি কৃষ্ণকান্তের, এই ব্রহ্মানন্দই করে থাকতেন। সে কারণে ব্রহ্মানন্দকে ডাকা হয়েছে। তো সন্ধ্যার সময় এবার বিকেলবেলা এবার ব্রহ্মানন্দ যাবে। আর এইদিকে হরলালের কাছে 500 টাকা খেয়েওছে হরলালের কাজ করার জন্য, কে না, ব্রহ্মানন্দ। এবং ব্রহ্মানন্দের হৃদয়ের ভিতরে একটা প্রবল ভয়, তবুও সে সাহস করে গেছে এই কাজটা করার জন্য। আমাদের কালকে প্রশ্ন ছিল, আদৌ কি পারবে ব্রহ্মানন্দ এই উইলটা, জাল উইল, অরিজিনাল উইলের সাথে জাল উইল যে অদল বদল, সেটা কি পারবে? সেই জায়গাটাই আজকে এসেছে। এবারে তৃতীয় পরিচ্ছেদ দেখো শুরু হচ্ছে এইভাবে। সে ব্রহ্মানন্দের বাড়ি গেছে বিকেল বেলাতে, কৃষ্ণকান্তের বাড়ি গেছে বিকেল বেলাতে, কে না, ব্রহ্মানন্দ। কিসের জন্য? না, উইল লেখার জন্য। তাহলে সেখানে যা কিছু কাহিনী, সেখানে ওগুলো ঘটে গেছে, উইল লেখালেখি হয়ে গেছে। এরপরে পরে যখন সে বাড়ি ফিরছে, তার ফিডব্যাকটা কি হচ্ছে দেখো।
কি রয়েছে না, সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন। কখন আসছে? সন্ধ্যার পর, অর্থাৎ বিকেল বেলাতে গেছে, সে উইল লিখে ফিরে আসছে। এইদিকে দেখো, দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। অর্থাৎ যখন এই ব্রহ্মানন্দ বিকেলবেলা কৃষ্ণকান্ত রায়ের বাড়ি গিয়ে উইল টুইল লিখে সে সন্ধ্যার সময় ফিরে আসছে, তখন যখন বাড়ি ফিরে এসে দেখছে সন্ধ্যার সময় ব্রহ্মানন্দ, যে হরলাল সেখানে ব্রহ্মানন্দের জন্য অপেক্ষা করছে। কারণ একজন শিকারী তার শিকারের জন্য অপেক্ষা করছে। তার শিকারটা হচ্ছে ওই অরিজিনাল উইলটা, আর এখানে শিকারীটা হচ্ছে হরলাল। আর কাকে দিয়ে সে শিকার করার পরিকল্পনা করেছে? না, ব্রহ্মানন্দকে দিয়ে। ব্রহ্মানন্দ গেছিল, ফিরে এসেছে, হরলাল অপেক্ষা করছে, হরলালকে সে দেখতে পেয়েছে। হরলাল কোনো রকমভাবে মানে প্রচণ্ড অধৈর্য হয়ে পড়েছে এটা জানার জন্য যে ব্রহ্মানন্দ পারল কি পারল না, সে বদলাতে পেরেছে তো, সেই জন্য আগেভাগেই সে বসে রয়েছে ব্রহ্মানন্দের বাড়িতে এসে। যখনই হরলাল ব্রহ্মানন্দকে দেখলো যে এই বেটা ঘুরে এলো, তাহলে এবারে জিজ্ঞাসা করবে যে কি হলো, পারলে কি পারলে না। সেই জন্য সাথে সাথে হরলাল জিজ্ঞাসা করিলেন, কি হইল, মানে তুমি কি পারলে? এখানে দেখো, ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয়, এখানে তার পরিচয় দিচ্ছে আমাদের লেখক। যখন হরলাল জিজ্ঞাসা করছে যে কি হইল, মানে তুমি কি আদৌ পেরেছ, ব্যাপারটা কি হলো, খুলে বলো সেখানের ঘটনাটা, তুমি জাল উইলটা সেখানে দিয়ে অরিজিনাল উইলটা নিয়ে আসতে পারছো, এটার মিনিং এটাই, এর ভিতরে এই সমস্ত কিছুই অন্তর্নিহিত বক্তব্য রয়েছে, কি হইল সে জানার চেষ্টা করছে। তারপরে লেখক বলছে ব্রহ্মানন্দ একটা কবিতা প্রিয়, এই মানুষটা একটু কবিতা ভালোবাসে, একটু আবেগী মানুষ, একটু অনুভূতি প্রবণ মানুষ। কে? না, ব্রহ্মানন্দ। তিনি কষ্টে হাসিয়া বলিলেন, ভালো করে একটু মার্ক করবে, কষ্টে হাসিয়া বলিলেন। ব্রহ্মানন্দ একদিক দিয়ে কষ্টও পেয়েছে, কষ্ট তো বেটা পেয়েইছে, কারণ ভুল জায়গায় সে ভুল ভুল জায়গায় পা দিয়েছে সেই জন্য, কিন্তু এই যে পারেনি কাজটা করতে, সেই জন্য সে কষ্ট পেয়েছে, কারণ তার কাছ থেকে টাকাগুলো চলে যাবে এবার। তো এখন তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চান ধরি হাতে দি পেড়ে, ভাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। অর্থাৎ ব্রহ্মানন্দ বেশ কাব্য করে তার নিজের অপারকতার কথা এখানে বলছে। ওই যে লেখক প্রথমেই বললো এই মানুষটা একটু কবিতা প্রিয়, সে যে পারেনি সেটা সে একটু কবিতার ছলে সে বলছে, তার অপারকতা, তার ব্যর্থতার কথা একটু কাব্য করে সে কবিতার ছলে সে বলছে। মনে করি চান ধরি হাতে দি পেড়ে, অর্থাৎ সে বলতে চাইছে আমার ইচ্ছা ছিল যে আমি চাঁদটা পেড়ে নিয়ে তোমার হাতে দিয়ে দিই, কিন্তু এখানে একটা অভ্যন্তরীণ অর্থ আছে, একটা চাঁদকে কখনো পারা যায় না, হাত দিয়ে চাঁদকে কখনো পারা যায় না, কিন্তু তবুও সে ব্যর্থ প্রয়াস করছে। তারপর আবার বলা হচ্ছে যে বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে, অর্থাৎ এর অর্থ যদি এইরকম একটা ধরা হয় যে বাবলা গাছ তো কাঁটাযুক্ত গাছ, সেখানে হাত দিতে গিয়ে তার আঙুলটাই ছিঁড়ে গেছে, তাহলে সে চাঁদটা পারবে কি করে? অর্থাৎ এইখানে এর ব্যর্থতা, অর্থাৎ ব্রহ্মানন্দ যে পারেনি, সে যে ব্যর্থ হয়েছে, তার ইচ্ছে ছিল, সেই কারণেই লেখা রয়েছে মনে করি চাঁদ ধরি হাতে দি পেড়ে। অর্থাৎ এখানে চাঁদটা হচ্ছে ওই অরিজিনাল উইলটা। অর্থাৎ হরলালকে বলছে বলছে আমার ইচ্ছা ছিল বড়বাবু তোমার কাজটা করার, আমার ইচ্ছা ছিল তোমার ওই অরিজিনাল উইলটা তোমার হাতে দিয়ে দিয়ে নে, কিন্তু বিশ্বাস করো সেখানের পরিবেশ, সেখানে পরিবেশে গিয়ে আমি এতটাই আতঙ্কিত হয়েছি, এতটাই ভয় পেয়েছি, যে আমি পদে পদে আমি ভীত হয়ে সেই কাজটা করতে পারিনি। সেটার মিনিংটা হচ্ছে অন্তর্নিহিত বাবলা গাছে হাত লেগে আঙুল দিয়ে পেড়ে ওই আঙুল গেল ছিঁড়ে। অর্থাৎ এখানে তার অপারকতা, সে যে ভীতু, অর্থাৎ ব্রহ্মানন্দ যে একটু ভীতু টাইপের, ওর স্বভাবটা যে একটু ভীতু, সেই জায়গাটা এখানে বোঝাচ্ছে। অর্থাৎ লেখক এখানে বুঝিয়ে দিলেন যে ব্রহ্মানন্দ একটু কবিতাপ্রিয় মানুষ, সে একটু অনুভূতিপ্রবণ এবং সে ভীতু। সে যে কোনো জিনিসে খুব সহজে রিস্ক নিয়ে কোনো কাজ করতে চায় না। সে কারণে সে বলছে এখানে হরলালকে যে দেখো বড়বাবু, আমি চেয়েছিলাম তোমার উইলটা পরিবর্তন করে জাল উইলটা সেখানে রেখে এবং অরিজিনাল উইলটা তোমার হাতে দিতে, কিন্তু বিশ্বাস করো সেখানের যা পরিবেশ ছিল, সেই পরিবেশে দাঁড়িয়ে আমি সেটা পারিনি, আমি প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল। তখন হরলাল সরাসরি বলছে পারো নাই নাকি?
সে অধৈর্য হয়ে পড়েছে, কারণ এটা তার আর একটা বড় ফাঁদ, আর একটা পাশা খেলেছে সেই ব্রহ্মানন্দকে দিয়ে কাজটা হাসিল করার জন্য। কিন্তু সে যখন দেখছে এই ব্রহ্মানন্দও তো বিফলে গেছে, তার বিধবা বিবাহ যে ইয়েটা পরিকল্পনাটা সেটা বিফলে চলে গেছে, এবারে এটাও যদি বিফলে চলে যায় তাহলে সে করবে তো করবেটা কি, সে পাবে কি করে সে জমি সম্পত্তি, তার ভাগে তো এখন শূন্য এর জায়গা, সে তো ভয় পেয়ে আছে। সেই জন্য একটা বিশাল বড় পরিকল্পনা করে নিয়ে এসেছিল ব্রহ্মানন্দকে দিয়ে সেই অরিজিনাল উইলটা হাসিল করার। কিন্তু সেটাও যখন দেখছে সে ধীরে ধীরে যে সেটাও তার কোথাও না কোথাও সে এই পরিকল্পনাও সে সাফল্য লাভ করতে পারবে না, সে কারণে সে অধৈর্য হয়ে জিজ্ঞেস করছে, পারো নাই নাকি? তখন ব্রহ্মানন্দ বলছে, ভাই কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল। অর্থাৎ অর্থাৎ ভয় ভয় কেমন ভয় ভয় করিতে লাগতেছিল, সেই জন্য বলছে আমি পারিনি। তখন আবার জিজ্ঞেস করছে, পারো নাই? তখন ব্রহ্মানন্দ বলছে, না ভাই, এই ভাই তোমার জাল উইল নাও। তারপরে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। সে বলছে, না ভাই আমি পারিনি, আমার কেমন বাঁধো বাঁধো ঠিক ছিল, আমার ভয় লাগছিল, সেখানে আমি প্রচণ্ড আতঙ্কিত হয়েছিলাম, সে কারণে আমি তোমার কথা মতো তোমার কাজ আমি করতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। এই ভাই তোমার জাল উইল নাও, অর্থাৎ তোমার জাল উইলটা তুমি ফেরত নিয়ে নাও, আর এই তোমার টাকা। অর্থাৎ টাকাটাও ফেরত দিয়ে দিচ্ছে, জাল উইলটাও ফেরত দিয়ে দিচ্ছে। এখানে কত টাকা ফেরতের কথা হবে তাহলে বলো তো? 500 টাকা। 500 টাকা, কারণ তার কাছ থেকে অগ্রিম 500 টাকাই নিয়েছিল, কাজ শেষ করার পরে আরো 500 টাকা দেওয়ার কথা কিন্তু বলেছিল হরলাল, কিন্তু পারেনি। এখানে ভয়ে সে টাকাটাও কিন্তু ফেরত দিয়ে দিচ্ছে হরলালকে। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাস্ক হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। এই যে কৃত্রিম উইল মানে, কৃত্রিম মানে হচ্ছে কোনটা, যেটা ওই ধরে নে একটা ফল, হয়তো মনে কর নর্মাল, যদি বলি ধর কলা, এই যে কলা, কলাটাকে কৃত্রিমভাবে পাকানো হচ্ছে কার্বাইড দিয়ে। তো কার্বাইড দিয়ে যখন কলাটাকে পাকানো হয়, একটা কাঁচা কলাকে, হ্যাঁ, এবং কলাটা যখন পেকে যায় তখন ওটাকে বলা হয় এই কলাটাকে কৃত্রিমভাবে পাকানো হয়েছে। অর্থাৎ যে কলাটা প্রকৃতির ছোঁয়ায়, হ্যাঁ, নিজে নিজে পাকতে পারে না, যেটাকে পাকানো হয় মানুষের দ্বারা, সেটা হচ্ছে কৃত্রিম। তো অরিজিনাল উইলটা ওটা সক্রিয়, আর যেটা বানানো হয়েছিল সেটা কৃত্রিম, সে কারণে এটা কৃত্রিম, যেটা জাল উইল। তো বলছে, এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাস্ক হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। অর্থাৎ ওই জাল উইলটা আর এই যে 500 টাকা যেটা নিয়েছিল হরলাল কাছ থেকে, সেটা সে ফেরত দিয়ে দিল কাকে? হরলালকে। এরপরে যখন ফেরত দিয়ে দিল তখন এই মানুষটার কি হবে, সে তো বুঝে গেল যে আমার এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়ে গেল। হরলাল এত দূর থেকে সে কলকাতা থেকে এসেছে, হ্যাঁ, দুদিন বাইরে থেকেছে, হুম, সমস্ত কিছু পরিকল্পনা করে নিয়ে আসার পরে যদি সে ব্যর্থ হয়ে যায় তাহলে সে থাকতে পারবে? তার হৃদয় কোথাও ফেটে পড়ছে সে। সেই জন্য দেখো, ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। অর্থাৎ এই ঘটনাটা শোনার পরে ক্রোধে মানে রাগে ও বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত মানে চোখ একদম লাল হয়ে গেছে তার রেগে, অধর কম্পিত হলো। অধর মানে হচ্ছে ঠোঁট, ঠিক আছে, ঠোঁট কম্পিত হলো মানে ঠোঁটটাও তার কেঁপে উঠলো। আমরা ওই হয় না, আমাদের প্রচুর যখন আমাদের রাগ হয়ে যায়, হ্যাঁ, আমরা যখন বিরক্ত প্রকাশ করি দেখবে হালকা না তোমরা ফিলিংসটা, ঠোঁটটাও দেখবে থরথর করে কাঁপতে থাকে। তো সেই জায়গাটার ফিলিংসটা এখানে মানে হরলালের যে প্রতিক্রিয়া সেই জায়গাটা দেখানো হয়েছে। এই যে ব্রহ্মানন্দ যে ব্যর্থ হয়েছে সেটার প্রতিক্রিয়াটা হরলালের এইখানে রয়েছে। যে হরলাল যখনই ব্রহ্মানন্দ বলল আমি পারিনি, তোমার টাকা নাও, তোমার জালুই নিয়ে নাও, তখন হরলাল ভয়ঙ্করভাবে রেগে গেছে, হ্যাঁ, ভয়ঙ্করভাবে বিরক্ত প্রকাশ করছে, সে তার চোখ লাল হয়ে গেছে, পাশাপাশি তার ঠোঁট কিন্তু কাঁপছে রাগে। এই রকম অবস্থাতে, হ্যাঁ, সে বলছে, হরলাল বলছে, মূর্খ, আকর্মা, স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না, আমি চলিলাম, কিন্তু দেখিও যদি তোমা হইতে এই কথার বাষ্প মাত্র প্রকাশ পায় তবে তোমার জীবন সংশয়। অর্থাৎ এখানে একটা ভয় দেখিয়ে গেল তাকে, এবং কিছুগুলো গালাগালিও করলো ব্রহ্মানন্দকে। কি বললে না, মূর্খ বলল তাকে যখন কাজটা করলো না, বলছে তুমি একটা আস্ত মূর্খ, অকর্মা মানে তুমি দূর, তোমার দ্বারা যে কোনো কাজ হবে না, হ্যাঁ, তুমি একদম অকর্মা। আমরা বলি না অকর্মণ্য ঢ্যামনা যাকে বলা হয়, আমরা এই ধরনের একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ঠিক সেই রকম। বলছি স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না, হ্যাঁ,
এটা একটা তাকে ব্যঙ্গ করে বলছে, বলছে যে কাজটা নারীরাও পারে সেই কাজটা তুমি করতে পারলে না, তাহলে তুমি তো 1 নম্বরের অকর্মা, মূর্খ। বলছে আমি চলিলাম, তোমার দ্বারা কিছু হবে না, সেটা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু শুনে রাখো একটা কথা, কিন্তু দেখিও যদি তোমা হইতে এ কথার বাষ্প মাত্র মানে বিন্দু মাত্র প্রকাশ পায়, এক কিঞ্চিত যদি এই আমার এই পরিকল্পনার কথা তুমি যদি কারো কাছে বলেছ, তাহলে তোমার জীবন সংশয়, অর্থাৎ তাহলে কিন্তু তোমার প্রাণ চলে যেতে পারে। এই ভয়টাও কিন্তু তাকে দেখিয়ে দিয়ে হরলাল সেখান থেকে প্রস্থান করবে। সে এই কথাগুলো শুনে ব্রহ্মানন্দ বলছে, ব্রহ্মানন্দ কহিলেন সে ভাবনা করিও না। ব্রহ্মানন্দ বলছে সে ভাবনা করিও না, অর্থাৎ এই বেটারও ভয় আছে, অর্থাৎ এ যদি বলে দেয় তাহলে একে এর অবস্থা খারাপ করে দেবে হরলাল। আর এ খুব ভালো করে জানে হরলালের চরিত্র কেমন, যে বাপের উপরে কথা বলতে পারে যে মানুষটা হরলাল, সে এক কোন ছাই, এর উপরে খারাপ কিছু করবে না, তার কি কোনো মানে আছে? নিশ্চয়তা আছে? অবশ্যই না। সেই জন্য ব্রহ্মানন্দ খুব ভালো করে জানে যখন তখন কিন্তু প্রাণের সংশয় কিন্তু রয়েছে, তার বাপ দরকার নাই। সে বলছে সে ভাবনা করিও না, তুমি চিন্তা করো না, কথা আমার নিকট হইতে প্রকাশ পাইবে না। নিকট মানে হচ্ছে আমার কাছ থেকে, ঠিক আছে? বলছে আমার কাছ হইতে, বলছে কোনো রকম ভাবে তোমার এই পরিকল্পনার কথা কোনো দিন কোনো রকম ভাবে কিন্তু প্রকাশ পাবে না, আমি কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো, এই ধরনের এই জায়গা থেকে কোনো তুমি ভাবনা করিও না, কোনো চিন্তা কিন্তু করো না। এরপরে দেখো এখানে একটা প্লট শেষ হচ্ছে, এখানে ব্রহ্মানন্দ হরলাল সেখান থেকে চলে যাবে। এবার হরলাল যাবে কোথায়, এটা একটা প্রশ্ন। হরলাল কি এখন থেমে থাকবে? হরলাল কি আর নতুন করে কোনো পরিকল্পনা করবে না? হরলাল কি নতুন করে আর কোনো পাশা খেলা খেলবে না? নতুন পাশা কি সে তৈরি করবে না, যেটার মাধ্যমে সে তার এই পরিকল্পনা, এই উইল বদলানোর পরিকল্পনাতে সে সার্থক লাভ করতে পেরে সে অর্ধেক সম্পত্তির সে মালিক হয়ে যাবে? সে কি চুপ থাকবে? কখনোই না। এই ধরনের একজন ধূর্তামি চরিত্র কখনো চুপ থাকতে পারে না। যারা বদ ক্যারেক্টারের মানুষ হয় তারা যেন তেন প্রকারে সেই জায়গাটাতে পৌঁছাতে চায়। তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেকেন্ড সেমিস্টারে মেবি পড়ে এসেছো, সেখানে কৃষ্ণ একদম লম্পট জানোয়ার ছাপরি একটা ক্যারেক্টার, যেখানে সে যেন তেন প্রকারে রাধার দেহটাকেই চায়, সবসময় সে তাকে ভোগ করতে চায়। কিন্তু অরিজিনাল কৃষ্ণ কিন্তু সেটা নয়। সেখানে আমাদেরকে দেখাচ্ছেন বড়ুচণ্ডীদাস অন্যরকমভাবে, যে কৃষ্ণের মোটিভটাই হচ্ছে কি, যেন তেন প্রকারে রাধার দেহ ভোগ করা, তার সাথে সম্ভোগ করা। তাহলে এই যে একটা মোটিভ, সেই মোটিভটাই হচ্ছে এখানে হরলালের, যেন তেন প্রকারে তার উইলটা চাই, অর্থাৎ অরিজিনাল উইলটা, এবং জাল উইলটা সেখানে, অর্থাৎ যেন তেন প্রকারে তার মেন কথা হচ্ছে কৃষ্ণকান্তের অর্ধেক সম্পত্তির সে মালিক হতে চায়। তাহলে সে কি কখনো চুপ থাকবে? কখনোই চুপ থাকবে না। তাহলে তার নেক্সট পরিকল্পনা কি? দেখো, যে অরিজিনাল অন্যতম একটা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আসবে, একটা মেয়ে যে কিনা বিধবা, তার এন্ট্রি হবে এবারে। দেখো বলছে সেখান হইতে, অর্থাৎ এই ব্রহ্মানন্দের কাছ থেকে সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন, অর্থাৎ যে পাকশালা মানে হচ্ছে যেখানে রান্না বান্না হয় আর কি, সেখানে গেল। হরলাল ঘরের ছেলে, এখানে বলেই দিচ্ছে যে হরলাল ঘরের ছেলে, সর্বত্রই গমনাগমন করিতে পারেন, অর্থাৎ হরলাল ঘরের ছেলে, সেই জন্য ব্রহ্মানন্দের ঘরের একুনা ওকুনা সব জায়গায় কিন্তু সে উইদাউট পারমিশন ঘোরাফেরা করতে পারে। সে কারণে সে ডাইরেক্ট পাকশালায় চলে গেছে। হ্যাঁ, মানে যেখানে খাবার টাবার তৈরি হয় ব্রহ্মানন্দ, সেখানে সেখানে চলে গেছে কে না, হরলাল। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা মানে ব্রহ্মানন্দের ভাইয়ের মেয়ে রোহিণী রাঁধিতেছিলেন, অর্থাৎ রোহিণী সেখানে রাঁধছিল। এই ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, ঠিক আছে? রোহিণী, ওয়েট 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 ওয়েট, আরে এখনই সুইচ অফ হয়ে যাবে রে ল্যাপটপটা, দাঁড়াবে। চার্জে দিতে ভুলে গেছি, বুঝলি? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, এই তো শুনতে পাচ্ছি। বল, এত দূর অবধি বুঝতে পারছিস? বুঝতে পেরেছি এত দূর অবধি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। দেখ কি রয়েছে না, পাকশালায় কে ছিল তাহলে? পাকশালায় কে ছিল? রোহিণী ছিল, তাই তো? রোহিণী কি করছিল না, রাঁধছিল। এখানে আসল জায়গাটা দেখ ঢুকে যাচ্ছে, এখানে রোহিণীর পূর্বেশ উপন্যাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, সেটা কে না, রোহিণী, যার
উপন্যাসে এখন প্রবেশ করছে। একটু ভালো করে দেখ, এখানে পুরো উপন্যাসের কাঠামোটা যেরকমভাবে কাঠামোতে চলছে উপন্যাসটা, সেই কাঠামোর বাইরে গিয়ে লেখক একটা ক্যারেক্টার সম্পর্কে সে বলছে। কি বলছে দেখ, এই রোহিণীকে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, এই রোহিণীকে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে। এই ধরনের কথা বলা মানেটা কি? এই ধরনের কথা বলা মানেটাই হচ্ছে এই ক্যারেক্টারটা অতি গুরুত্বপূর্ণ এই উপন্যাসের জন্য। সেটা পাঠককে বলে দিচ্ছে প্রথমেই যে তোমরা সতর্ক হয়ে যাও, এই ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট এবং যাবতীয় পরবর্তী যা ঘটনা ঘটবে সেগুলো কিন্তু এই ক্যারেক্টার সাথে জড়িত রয়েছে। ওকে, সেজন্য বলছে যে এই রোহিণীকে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে। দেখো, এখানে কিন্তু একটা কাহিনী চলছিল, সেই কাহিনী থেকে সরে এসে রোহিণীর সম্পর্কে বলছে। তাহলে নিশ্চয়ই ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ যত সামনে যাবে বুঝতে পারো। তো লেখক এখানে স্পষ্ট বলে দিলেন যে এই রোহিণীকে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, এতএব তাহার রূপ গুণ কিছু বলিতে হয়। অর্থাৎ দেখো, রোহিণী সম্পর্কে এই কথাটা আসছে, তো এখানে বলে রাখি যে এই রোহিণী হচ্ছে একজন বিধবা নারী। অল্প বয়সেই মানুষটা বিধবা হয়েছে, কিন্তু শুধুমাত্রই যে একজন বিধবা সাধারণ নারী সেটা কিন্তু নয়। তার চরিত্রের ভিতরে অনেকগুলো স্তর আছে, অনেকগুলো স্তর রয়েছে। অর্থাৎ তার রূপ, তার গুণ, আবার সমাজের চোখে তার অবস্থান, আর তার নিজের ভিতরের এক আকাঙ্ক্ষা, তার জীবনের আকাঙ্ক্ষা, এই সব কিছু মিলিয়ে এই রোহিণী চরিত্রটা হচ্ছে অসাধারণ একটা চরিত্র। এই কারণে লেখক প্রথমেই বলছেন যে সেখান এই জায়গাটাতে যে রোহিণী কে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে। তারপরে সে বলছে এতএব তাহার রূপগুণ কিছু বলিতে হয়। অর্থাৎ রোহিণীর রূপগুণের কথা এখানে তিনি বলবেন। তারপরে কি রয়েছে না, কিন্তু আজকাল রূপ বর্ণনায় বাজার কম। এই লাইনটা বলার মানেটা কি? 19 শতকের জায়গায় দাঁড়িয়ে এত রূপের বর্ণনা করেছেন সেই সময়ের যারা কবি রয়েছে, যারা কাব্য লিখত, এত রূপের বর্ণনা, সে কারণে বলা হচ্ছে যে এখানে রূপের বর্তমানে বলছে ওই সময় রূপের বাজার কম, মানে রূপের বর্ণনা দিয়ে দিলেই যে সেরকম একটা বিশাল ধুমধাম জাঁকজমকপূর্ণ বিষয় হয়ে গেল সেরকমটা কিন্তু নয়। কিন্তু আজকাল রূপ বর্ণনায় বাজার নরম, অর্থাৎ সেরকম একটা বাজার নাই। আর গুণ বর্ণনার হাল, আর গুণ বর্ণনার হান আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। অর্থাৎ বলছে বাবু দেখো, রূপ বর্ণনা তো আমি করব, তার গুণ বর্ণনাও করব, লেখক বলছে, কিন্তু বিষয়টা কি জানো, যে আজকাল রূপ বর্ণনা সেরকম একটা কদর নাই, সেরকম একটা বাজার নাই। কিন্তু এই যে গুণ বর্ণনার হাল যদি বলা হয়, তাহলে বলছে সেটা নিজের তুমি করতে পারো, নিজের গুণের বর্ণনা তুমি করতে পারো, আমি এই, আমি হাই, আমি অমুক তসুক ঢ্যাক পলাশ, কিন্তু পরের বলছে আইনত কিন্তু করা উচিত নয়। সেই জায়গাটা এখানে বলা হচ্ছে। তবে ইহা বলিতে হয়, বলছে তবে ইহা বলিতে হয়, মানে তবে এটা রোহিণী সম্পর্কে তো কিছু তো বলবে, দেখো, তবে ইহা বলিতে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল, মানে কত সৌন্দর্যপূর্ণ একজন নারী, যার যৌবন, সে যে যৌবনে সম্পূর্ণভাবে পরিপূর্ণ, তার রূপ উছলিয়া পড়িতেছিল, সে এতটাই রূপবতী নারী যে তার রূপ দেখেই যে কোনো সামান্যতম পুরুষ, যে কোনো সামান্য হোক, বলিষ্ঠ হোক, যেমনই পুরুষ হোক না কেন, সে মুগ্ধ হয়ে যেতে পারে সেকেন্ডের ভিতরে। দেখো, একটা উপমা ব্যবহার করা হয়েছে তার রূপের সাথে। বলছে শরতের চন্দ্র ষোলকলায় পরিপূর্ণ। ভালো করে পড়বে এই লাইনটা। তবে ইহা বলিতে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ, রূপ উছলিয়া পড়িতেছিল, শরতের চন্দ্র ষোলকলায় পরিপূর্ণ। অর্থাৎ এই যে রোহিণীর যৌবন, এই যে রোহিণীর রূপ এতটাই মনোমুগ্ধকর, এতটাই উজ্জ্বল, এতটাই পবিত্র, যেন সেই রূপটা এই শরতের চন্দ্র, শরতের চন্দ্র ষোলকুলায় পরিপূর্ণ যখন হয়, অর্থাৎ একটা শরতের সময় একটা পূর্ণ চাঁদের যে রূপ, যে কোমলতা, যে পবিত্রতা, যে উজ্জ্বলতা, যে মনোমুগ্ধকরতা থাকে শরতের, যখন শরৎ একদম ষোলকলায়, শরতের চাঁদ যখন ষোলকলায় পরিপূর্ণ হয়, তখন সেই চাঁদের যে রূপ, সেই চাঁদের যে উজ্জ্বল্য আমরা লক্ষ্য করি, এই রোহিণীর যৌবন, এই রোহিণীর রূপ ঠিক সেই রকমটাই। তাহলে রোহিণীর রূপ
কতটা উচ্চমানের, কতটা কাব্যিক ভাবে আমাদের বঙ্কিমবাবু এখানে তুলে ধরছেন সেটা বোঝার একটা বিষয়, ঠিক না? সে তারপরে দেখো এই রূপের কথা বলে দিল, তার এই যে এত সুন্দর একটা তার রূপ, সেই রূপটাকে শরতের একদম পরিপূর্ণ চাঁদের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু তারপরেই ঘটে যাচ্ছে ট্রেজেডি। হ্যাঁ, যেন এই যে পরিপূর্ণ একটা চাঁদ, একটা উজ্জ্বল চাঁদে একটা মানে কি বলবো, একটা কয়লার টুকরো এসে পড়েছে। সেটা কেমন না, সে অল্প বয়সে বিধবা হইয়াছিল, অর্থাৎ তার জীবনটাই অন্ধকার। তার রূপ চকচক করতে পারে, কিন্তু তার অন্তরের হৃদয়ের যে প্রাণ শক্তি সেটাই যেন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সে অল্প বয়সেই যেন বিধবা হয়ে গেছে। সে যেন তার যৌবন থাকতেও যেন সে অযৌবনা, সে যৌবন থাকতেও যেন তার যৌবনের কোনো গুরুত্ব নাই, তার রূপ থাকতেও যেন তার রূপের কোনো মাধুর্য নাই। ঠিক আছে, সেটাই যে সে অল্প বয়সী বিধবা হইয়াছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। এটার মিনিং হচ্ছে, দেখো, যে সে বিধবা কিন্তু বৈধব্যের অনুপযোগী। অনুপযোগী মানে হচ্ছে যেটা উপযোগী নয়, অর্থাৎ এই যে বিধবার উপযোগী, হয়তো মনে করো কোনো একজন ব্যক্তি বিধবা 19 শতকের জায়গায় দাঁড়িয়ে, এখন সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তোমরা যদি লক্ষ্য করো, এখন একটা বিধবা মহিলা অন্য আবার বিয়ে করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে নিয়ে একটা বিধবা কোনো রকমভাবে অন্য কাউকে বিধবা করতে পারবে না। পাশাপাশি তার জীবনে কোনো আনন্দ থাকা যাবে না, অর্থাৎ সে আনন্দমুখর কোনো কাজ করতে পারবে না। 19 শতকের কথা বলছি, যারা বিধবা হতো তাদের মানে কি বলবো, তাদের কথা, তারা কোনো রকমভাবে আনন্দমুখর কাজ করতে পারবে না, তারা কোনো আনন্দ করতে পারবে না, তাদেরকে সবসময় সাদা শাড়ি পরে থাকতে হবে, তাদের চুড়ি পরা যাবে না, তাদের টিপ পরা যাবে না, পান খাওয়া যাবে না, এই ধরনের কোনো কাজ করা যাবে না। কিন্তু আমাদের এই রোহিণী এই সমস্ত জিনিসই করত, অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিধবা হওয়ার পরেও বিধবার যে সকল সামাজিক নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলো এই মানুষটা, এই রোহিণী মানত না। সে কারণে লেখক এখানে বলছেন যে বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল, অর্থাৎ বিধবা হওয়ার পরে যে সকল কাজ তাকে করা উচিত সেই কাজগুলো সে করতো না, তার উল্টোটা করত। সেই জন্য তার কিছু দোষ ছিল, সেই জায়গাটাই কিন্তু এখানে লেখক দেখাচ্ছেন। কি না, দোষটা কি, দেখো, দোষ তারপর কমা, দোষ, দোষ বলতে কি না, কালা পেড়ে ধুতি পরিত। কি পরিত না, কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও বুঝি খাইত, কালা পেড়ে ধুতি পরিত। ঠিক আছে, ওয়েট, ওদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে আর কি। স্যার বলি কতটা দূর পেরালো স্যার? আরে কোথায় গেল রে? থাকার কথা তো এখানে। এখানে চিত্র তো অ্যাড করা রে নুনু। ছাড়, এখানে চিত্রটা নেই, আমি পরে অ্যাড করে দেবো, ঠিক আছে? আমি ওইটা একটা চিত্র রেডি ছিল, সেখানে পরপর আমি পয়েন্ট আউট করে দিয়েছিলাম যে কালা কালা পেড়ে ধুতি মানে, দেখ আমি বলে রাখি, আমি এখানেই তোদেরকে বলে দিচ্ছি। দেখ দেখ কালা পেড়ে ধুতি পরিত মানে হচ্ছে কি বলতো, একটা শাড়ি পরতো, সেখানে সে ওই যে ডোর কাটা থাকে না, ডোর কাটা শাড়ি, হ্যাঁ, পাড় দেওয়া শাড়ি। আগেকার সময়ে সেই রকম শাড়ি যার কোনো ওই পাড় থাকবে না, ঠিক আছে? আঁচলে যে এই কি বলে রে, পাড়েই বলে তো, এরকম সেই ডোরা কাটা যেগুলো ডোরা কাটা শাড়ি আর কি, সেই সেই টাইপের কোনো রকম কোনো শাড়ি পরা যেত না, কিন্তু এই মানুষটা সেই পরতো, কালা পেড়ে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত। সেই সময়ের উপর মানে সেই সময়ের প্রেক্ষাপটে একজন বিধবা কোনো রকমভাবে হাতে চুড়ি পরতে পারতো না, সেই সময়ে দাঁড়িয়ে একজন বিধবা কখনো পান খেতে পারতো না, সে আবার পানও খাইতো। তাহলে এগুলো কি, এগুলো সব কিন্তু বৈধব্যের অনুপযোগী এক একটা কাজ, যেগুলো উপযোগী নয়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন তোদেরকে দিতে পারে যে রোহিণীর বৈধব্যের অনুপযোগী দোষগুলো কি কি ছিল। তাহলে দোষগুলো ছিল কি, কালা পেড়ে ধুতি পরা, হাতে চুড়ি পরা, আবার পানও খাওয়া। বোঝা গেল জায়গাটা তোমাদের? ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। আর যে হ্যাঁ জিজ্ঞেস স্যার। করলে কত দূর হলো, তাকে উত্তরটা দিলাম না এই কারণেই, কারণ তুমি মন দিয়ে ক্লাস করোনি, নাহলে তুমি বুঝতে পারতে। ওকে,
এ দেখো এরপরে কি রয়েছে না, এইদিকে রন্ধনে দ্রৌপদী বিশেষ বলিলে হয়। এখন দেখো সে সামাজিক যে নিয়ম নীতি এই রোহিণী সেগুলো খণ্ডন করে সে অন্য কোনো কিছু করছে, সেটা ভালো কথা। হ্যাঁ, কিন্তু পাশাপাশি এই মানুষটার এ ঘরোয়া কাজেও কিন্তু ভয়ঙ্কর উন্নতি একজন নারী। হ্যাঁ, কেমন দেখো এদিকে রন্ধনেও সে দ্রৌপদী বিশেষ। দ্রৌপদী বিশেষ মানে হচ্ছে এখানে দ্রৌপদীর মতো বিশেষত্বযুক্ত নারী। মহাভারতে দ্রৌপদীর কথা নাম শুনেছ তো? শুনেছ দ্রৌপদীর নাম? নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ স্যার। তার হ্যাঁ স্যার মহত্ব এই শুনেছি। মানুষটা বলছে এইদিকে যেন দ্রৌপদী বিশেষ বলিলে হয়। কেন? রন্ধনে, রাঁধার কাজে দেখো কি কি করতে পারতো। ঝোল, অম্ল, চড়চড়ি, সরসরি, এগুলো খাইনি কোনোদিনও যদিও। ঘন্টা ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত। মানে দেখো এই সমস্ত জায়গাগুলো এই সমস্ত রান্না করতে সিদ্ধহস্ত মানে সে ভয়ঙ্কর পটু ছিল। এগুলো কিন্তু দুর্দান্ত সে করতে পারতো। আবার আলিপনা, হ্যাঁ, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাচের তুলনা রহিত, হ্যাঁ, তারপরে চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন। মানে ভালো করে একটু লক্ষ্য করবে, হ্যাঁ, মানে এই সমস্ত কাজগুলো করতে পারতো। এগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ করে রাখবে, ঠিক আছে? অর্থাৎ দেখো এই যে আলিপনা, খয়েরের গহনা, হ্যাঁ, তারপরে ফুলের খেলনা, এগুলো তৈরি করতো। আলপনা তৈরি করতে ভালো পারতো, খয়েরের গহনা তৈরি করতে ভালো পারতো, হ্যাঁ, তারপরে ফুলের খেলনা তৈরি করতে ভালো পারতো। আর সূচের কাজে তুলনা রহিত, মানে ধরো একটা সূচের কাজে মানে কি, ওই স্লাইট লাই হ্যানতেন সেই কাজ। তুলনা রহিত মানে তার একদম তুলনা করা যাবে না। তুলনা রহিত মানে হচ্ছে যেটা তুলনার থেকে উপরে, যার সাথে কোনো তুলনা হয় না সেটা। সূচের কাছে সে তুলনা রহিত, এই সমস্ত কাজে সে তুলনা রহিত। চুল, তারপরে দেখো আবার চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন। এই পাড়ার লোকেরা একে দোষ দিত। কেন দোষ দিত? একে আলাদাভাবে দেখতো, কারণ এ সমাজের কোনো নিয়ম রীতি মানত না। একেই কেন নিয়ম রীতি সমাজের মানতে হবে? কারণ এ বিধবা। সেই সময়ের উপর দাঁড়িয়ে বিধবাদের একটা আলাদা পজিশন ছিল। তারা যে কোনো বিষয় নর্মাল মানুষের মতো কিন্তু করতে পারতো না। সে কারণে এর কিছু দোষ ছিল। এই দোষ থাকলেও পাড়ার একমাত্র অবলম্বন ছিল কিসে কিসে? সে চুল বাঁধিতে, কন্যা সাজাইতে। অর্থাৎ যখনই পাড়ার কেউ চুল বাঁধার কথা আসতো তাহলে তারা রোহিণীকে ডাকতো। কোনো কন্যা বিয়ের সময় কন্যা সাজানোর কথা যদি আসতো তাহলে রোহিণীর ডাক পড়তো। এই ধরনের কাজে এটা কিন্তু পাড়ার একমাত্র অবলম্বন ছিল। পরীক্ষাতে দিতে পারে কোন কোন কাজে রোহিণী পাড়ার একমাত্র অবলম্বন, তাহলে চুল বাঁধিতে, কন্যা সাজাইতে। তারপরে দেখ কি রয়েছে যে তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাড়িতে থাকিত। ব্রহ্মানন্দ হচ্ছে তার কাকা, ঠিক আছে? তাহলে তাহার আর কেহ সহায়, হ্যাঁ বল। অম্ল মানে কি? হ্যাঁ, অম্ল মানে কি? অম্ল মানে কি? এই ঝোল, অম্ল, অম্ল মানে টক, আচ্ছা, টক চাটনি, সেটা ধরো। ঠিক আছে। হুম। তো কি হয়েছে যে তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। বাটিতে মানে বাড়িতে। অর্থাৎ তার গ্রামে কেউ সহায় ছিল না, কেউ তাকে রাখতো না, সে বিধবা। সে কারণে সে তার এই যে তার কাকা ব্রহ্মানন্দ তার কাছেই কিন্তু থাকতো। এটা হচ্ছে রোহিণীর পরিচয়, ঠিক আছে? এখানে তিনি দিয়ে দিলেন, কারণ রোহিণীর ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে যে রোহিণীর চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, বলো বোঝা গেছে জায়গাটা? এখানে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ও, হ্যাঁ স্যার। এরপরে কি রয়েছে দেখো, হ্যাঁ স্যার। যে রোহিণী রূপসী ঠন ঠন করিয়া ডালের হাঁড়িতে কাঠি দিতেছিল। মানে ডালের হাঁড়িতে মানে সে ডাল করবে, আর দেখবে ওই ডালের হাঁড়িতে দেখবে এই রকম করে একটা থাকে না, এইরকম ভাবে যে ডালটা দিয়ে, ডালটাকে আমরা সেই নাড়াই ঘুরাই হাত দিয়ে সিদ্ধ করার সময় থাকে তো একটা কাঠি এরকম, হ্যাঁ স্যার। সেটা। রোহিণী রূপসী ঠন ঠন করিয়া ডালের হাঁড়িতে কাঠি দিতেছিল। ওকে, দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল, মানে সে রান্নার কাজ করছিল আর কি। আর দূরে কি করছিল, একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল। বিড়ালের কাজেই হচ্ছে, তোমরা মনুষ্যবল পড়েছো কি পড়নি জানিনি, সরি বিড়াল প্রবন্ধটা পড়েছো কি পড়নি জানিনি, যদি পড়বে তাহলে বুঝতে পারবে বিড়ালের কীর্তিকর্ম কি আর কি। সেখানেও কমলাকান্তের, ওটাও কমলাকান্তের দপ্তর, সেটা ছিল কমলাকান্তের দপ্তর আর কি, ওই প্রবন্ধ গ্রন্থ। তো বলছে দূরে একটা, রোহিণী যখন রান্না করছিল তখন দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসেছিল। বিড়াল কিসের জন্য রান্নাঘরের পাশে বসে থাকে? খাবার জন্য। সে তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না ভাই।
মাছের কাঁটা হোক কিংবা অন্যান্য কোনো খাবার হোক তার দিকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে সেটা খাবে। সেই জন্য সে চুপচাপ দিয়ে বসে অপেক্ষা করছে। এখন দেখো যে পশু জাতি রমণীদিগের বিদ্যুদ্দাম কটাক্ষে শিহরে কিনা দেখিবার জন্য। পশু জাতি রমণীদিগের মানে হচ্ছে মেয়েদের আর কি। পশু জাতি মানে হচ্ছে পশু জাতি মানে হচ্ছে যে পশুরা, তার মধ্যে বিড়াল একটা। বিদ্যুদ্দাম কটাক্ষ, বিদ্যুদ্দাম মানে হচ্ছে মানে বিদ্যুতের মতো, কটাক্ষ মানে হচ্ছে আর দৃষ্টি, মানে হয়তো কেউ হয়তো দেখবে তোমার উপর রেগে আছে, সে তোমার সাথে না সরাসরি তাকাচ্ছে না, সে এমনভাবে তাকাচ্ছে যেন টেড়া দৃষ্টিতে। হ্যাঁ, টেড়া দৃষ্টি বোঝো তো, টেড়াভাবে চাহনি বোঝো তো, এটা ভয়ঙ্কর চাহনি। তো সে ভয় দেখানোর চেষ্টা করছে কাকে? এই বিড়ালটাকে। কে না? আমাদের রোহিণী। বলছে পশু জাতি রমণী দিগের বিদ্যুৎ কটাক্ষে শিহরে কিনা, মানে ভয় পায় কিনা, এখানে শিহরে মানে ভয়। হ্যাঁ, শিহরে কিনা দেখিবার জন্য রোহিণী তাহার উপর মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ দিতেছিল। বিষপূর্ণ মধুর কটাক্ষ, দেখো এটা দুর্দান্ত একটা লাইন। বিষপূর্ণ মধুর কটাক্ষ, দেখো মধুর মানে হচ্ছে মিষ্টি, আর কটাক্ষ মানে হচ্ছে আর দৃষ্টি। এরপরে দেখো এই আর দৃষ্টিটা মধুর অথচ বিষপূর্ণ, অর্থাৎ যে দৃষ্টি তোমার বাইরে থেকে দেখে মনে হবে অতি মধুর অতি স্নিগ্ধ, তুমি সেই দৃষ্টিটাকে ভালোবেসে ফেলবে। আর যখনই তুমি ভালোবেসে ফেলবে তখনই তুমি ভাববে যে তুমি একদম গাড়ায় ঢুকে গেলে, অর্থাৎ তোমার জীবন শেষ। অর্থাৎ কি না, এই যে বিষপূর্ণ মধুর দৃষ্টি বা কটাক্ষ হচ্ছে সেই দৃষ্টি যেটা বাইরে থেকে তোমার খুব সুন্দর মনে হবে, কিন্তু ভিতরে যখন দেখবে তার ভিতরে থাকবে একটা ধ্বংসের বীজ লুকানো, সেটাই হচ্ছে বিষপূর্ণ মধুর কটাক্ষ। তো এইরকমই একটা চাহনি দিচ্ছিল, কার দিকে না বিড়ালটার দিকে। কেন দিচ্ছিল রোহিণী? না এই বিড়ালটা ভয় পায় কিনা এই ধরনের চাহনিতে সেটা দেখার জন্য। এরপরে বিড়াল সে মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। ভর্জিত মনে হচ্ছে ভাজা। এবারে বিড়াল ওই যে রোহিণীর দৃষ্টিটা, রোহিণীর চাহনিটা বা মধুর কটাক্ষকে, মধুর দৃষ্টিপাতকে এটা ভাবছে যে আমাকে হয়তো ডাকছে কিসের জন্য না ভর্জিত মৎস্যাহারের জন্য, অর্থাৎ ভাজা মাছ খাওয়ার জন্য আমাকে হয়তো ডাকছে, এটা বিড়ালটা মনে করছে। বুঝতে পারছো জায়গাটা? এটা বিড়ালটা মনে করছে। তখন বিড়াল আর কি করবে? এমন সময়ে হরলাল সে অল্প অল্প অগ্রসর হচ্ছে, বিড়ালটা কি করবে? সামনে সামনে ধীরে ধীরে আসবে, সে ভাবছে যে আমাকে ডাকছে মানে আমি যাব, আমাকে মাছটা দেবে, আমি চুপচাপ দিয়ে খেয়ে বেরিয়ে চলে যাব। এই রকম একটা পরিবেশে এমন সময় হরলাল বাবু জুতো সমেত মস মস করিয়া ঘরের ভিতরে প্রবেশ করিলেন। ঘরে ষাঁড় তো যেখানে সেখানে চলে যেতে পারে, ঠিক আছে, সেই জন্য মস মস। হ্যাঁ, মানে বেশ, মানে কোনো ভয় নাই, দ্বিধা নাই, একদম বিন্দাস সে ঘরের ভিতরে ঢুকে গেল। ঠিক আছে, সেই জন্য মস মস করিয়া ঘরের ভিতর প্রবেশ করিল। তো তখন বিড়াল কি করবে? বিড়াল ভীত হইয়া, বিড়াল তখন ভয় পেয়েছে, বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগপূর্বক পলায়নে তৎপর হইল। মানে ওই যে ভর্জিত মৎস্যের মানে ভাজা মাছের লোভটা ত্যাগ করে বিড়ালটা ভয় পেয়ে সেখান থেকে পূর্বক পলায়নে তৎপর হইল, মানে সে পালানোর জন্য তৈরি হচ্ছিল আর কি। হ্যাঁ, বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগ পূর্বক পলায়নে তৎপর হইল। অর্থাৎ যখনই হরলাল ঘরের ভিতরে প্রবেশ করলো, তখন বিড়ালটা যখন দেখলো যে কেউ একজন থরথর করে মশমস করে জোরে জোরে থাবা ফেলে আসছে, পা ফেলে আসছে, তখন সে ভয় পেল বিড়ালটা। এবং এই যে বিড়ালটা যে মাছ খাওয়ার জন্য, ভাজা মাছটা খাওয়ার জন্য এগোচ্ছিল, সেটা কিন্তু তার হলো না। ভাজা মাছ খাওয়ার লোভটা তাকে পরিত্যাগ করে তাকে কিন্তু সেখান থেকে পালাতে হলো। ঠিক আছে, এরপরে দেখো রোহিণী ডালের কাঠি ফেলিয়া দিয়া, অর্থাৎ ডালের কাঠি, যে কাঠিটা দিয়ে সে ডালটা নাড়ানাড়ি করছিল, সেই কাঠিটা ফেলিয়া দিয়া হাত ধুইয়া মাথায় কাপড় দিয়া উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ এলো বড়বাবু এসছে, রোহিণী সে দেখলো যে হরলাল এসেছে, তখন সে মাথায় নর্মাল একটু কাপড় দিয়ে সে কিন্তু সম্মানীয় ব্যক্তি। এরপরে নখে নখ খুঁটিয়া জিজ্ঞাসা করলো, যেমন আমাদের একটা অস্থির নখে নখ দেওয়া মানে হচ্ছে একটা অস্থির, একটা হঠাৎ করে যদি কোনো কিছু মানে যেটা তুমি আশা করনি সেই ধরনের কোনো একটা যদি ঘটনা ঘটে যায়, তাহলে আমরা এরকমই করি আর কি, এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। নখে নখ খুঁটিয়ে জিজ্ঞাসা করলো, বড় কাকা কবে এলেন? তারপরে জিজ্ঞেস করি, যেহেতু জানেনি না যে সে কলকাতা থেকে এসেছে,
তখন জিজ্ঞেস করছে, সে তো ডাইরেক্ট ব্রহ্মানন্দের সাথে দেখা হয়েছে, সেই জন্য ব্রহ্মানন্দ জানে কলকাতা থেকে কবে এসেছে, কিন্তু এরা তো থোড়েই না জানে, সে তো লুকিয়েছিল। তো তাহলে সেই জন্য জিজ্ঞেস করছে, বলছে বড় কাকা কবে এলেন, অর্থাৎ তুমি কবে এলে? হরলাল বলিল, কাল এসেছি। তোমার সঙ্গে একটা কথা আছে। তাহলে এবারে ওই উইলটা বদল করার জন্য নেক্সট চাল কাকে দিয়ে, বলো, নেক্সট চাল কাকে দিয়ে হতে পারে? রোহিণীকে দিয়ে। গুড। তখন এই কারণে এখানে প্রথমেই বলে দিচ্ছে তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা? রোহিণী শিহরিল, সে ভয় পাচ্ছে, কিন্তু তখন সে বলছে, "ই বাবা", সে চমকাচ্ছে, কি হলো, কি কথা? বলিল, আজই এখানে খাবেন? সে তখন নর্মাল হয়ে জিজ্ঞেস করছে, বলছে, আজকে কি তুমি এখানেই খাবে? আজকে কি এখানেই খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? অর্থাৎ সরু চালের ভাত চড়াবো কি, হয়তো সরু চালের ভাতটা তাদের নর্মাল রাখা থাকে, যদি কোনো সম্মানীয় ব্যক্তি বা উচ্চ পর্যায়ের মানুষ আছে তাদের জন্য রান্না করে দেয় আর কি, সেই জন্য জিজ্ঞেস করছে সরু চালের ভাত চড়াবো কি। হুম। তখন হরলাল বলছে, চড়াও চড়াও, কিন্তু সে কথা নয়, কিন্তু বলছে এইসব কোনো কথা নয়, তুমি চড়াতে পারো, কোনো সমস্যা নেই। তোমার একদিনের কথা মনে পড়ে কি? দেখো, একটা বিষয়ের সাথে এখন কথোপকথন করবে, এমনভাবে কথোপকথন করবে, সেটা একটু পরে বলছি। বলছে, তোমার একদিনের কথা মনে পড়ে কি? এখন দেখো, এর সাথে কথা বলছে, নর্মাল একটা কথা, এর একদিনের কথা মনে পড়ে মানে তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছে, নর্মাল। আমরা এমন একটা জিনিস করি, হয়তো মনে করো দুই বন্ধু, কোনোদিন এক বন্ধু আর একটা বন্ধুকে সাহায্য করেছে, আর যার দ্বারা সাহায্য হয়েছে কেউ, হয়তো মনে করো এ বি কে কোনো একদিন সাহায্য করেছে, এরপরে এই বি এর কাছ থেকে এ এর কোনোদিন সাহায্যের হয়তো দরকার পড়েছে, তখন এ তার বি এর কাছে গেছে, গিয়ে নিয়ে এই যে এ যে বি কে সাহায্য করেছে সেই কথাটা তাকে আগে স্মরণ করাচ্ছে, যাতে করে এ যখনই বি কে সাহায্যের কথা বলবে তখন বি যেন আর কোনো রকমভাবে না করতে না পারে, কারণ বি আগেই ঋণী এ এর কাছে। এই রকম ধরনের একটা বিষয় এখানে কিন্তু রয়েছে। দেখো, বলছে তোমার একদিনের কথা মনে পড়ে কি? এখন জিজ্ঞেস করবে কি কথা? রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া বইল, মাটি পানে মাথা নিচু করে চাহিয়া বলল, চাহিয়া রহিল মানে নিজ দিকে নরমাল। হরলাল বলিল, সেই দিন যেদিন তুমি গঙ্গা স্নান করিয়া আসিতে যাত্রাদিগের দল ছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, অর্থাৎ বলছে সেই দিনের কথা মনে পড়ে তোমার, যেদিন তুমি গঙ্গা স্নান করিতে গেছিলে, হ্যাঁ, তারপরে যাত্রীদিগের সাথে তুমি যখন তুমি ফিরছ, তখন যাদের সাথে তুমি গেছিলে তাদের সাথে তুমি জল ছাড়া হয়ে তুমি পিছনে পড়ে গেছিলে, মনে পড়ে সেই দিনের কথা? রোহিণী তখন দেখ, এখানে একটা ঘটনা আছে, বা হাতের 4টি আঙ্গুল ডান হাতে ধরিয়া অধবদনে, সে নর্মালভাবে, হ্যাঁ, একটা ফিলিংস আর কি, এটা যদি কেউ নাটক হিসাবে করে তাহলে তার জায়গাটা। সে বলছে মনে পড়ে, হ্যাঁ বলছে মনে পড়ে বই কি, ওই কথাটা কি ভোলা যায়? তুমি আমাকে সেদিন বাঁচিয়েছো, ওই কথাটা কি ভোলা যায়? হর বলছে, যেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে মনে পড়ে? বলছে, যেদিন তুমি পথ হারিয়ে ওই গঙ্গা স্নান করতে গিয়ে দল ছাড়া হয়ে পিছিয়ে পড়ে তুমি পথ হারিয়ে ফেলেছিলে, মনে পড়ে সেই দিনের কথা? তখন রোহিণী বলছে, হ্যাঁ পড়ে বই কি। তারপর হরলাল আরো দেখো ধাপে ধাপে কিভাবে নিয়ে যাচ্ছে। যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা জন কতক বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? বলছে, সেই যখন তুমি ফিরে আসতেছিলে, মাঠ আসতে আসতে তোমার রাত্রি হয়ে গেল, তারপরে জন কতক বদমাস তোমার পেছন করলো, তোমাকে হয়তো ওই যে বলে না, যে তোমাকে হয়তো কি বলবো ওটাকে, হ্যারাসমেন্ট করছিল, মনে পড়ে সেই কথাগুলো? তখন রোহিণী বলছে, হ্যাঁ পড়ে বই কি। হরলাল সে তখন বলছে, সেই দিন কে তোমায় রক্ষা করিয়াছিল, মনে পড়ে? তখন রোহিণী বলছে, তুমি তুমি ঘোড়ার উপর সেই মাঠ দিয়া কোথায় যাইতেছিলে? তখন রোহিণী নর্মাল জিজ্ঞেস করছে, বলছে, তুমি ঘোড়ার উপর, বলছে সেই মাঠ দিয়ে কোথায় যাইতেছিলে? তখন হরলাল বলছে, শালির বাড়ি। এটা একটু মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, যে কোথায় যাচ্ছিল হরলাল মাঠ দিয়ে ঘোড়ার ইয়েতে, শালির বাড়ি। ওকে। তখন রোহিণী বলছে যে, তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিয়া আমায় পালকি বেহারা করিয়া করিয়া বাড়ি পাঠাইয়া দিলে, অর্থাৎ পালকি করে তাকে, মানে দেখ, যখন এই বদমাশগুলো রোহিণীকে তাড়া করেছে বা রোহিণীকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, সেই সময়ে হরলালের এন্ট্রি হয়। হরলাল শাড়ি বাড়ি যাচ্ছিল, কিন্তু যখন দেখলো যে রোহিণীর সাথে এরকম খারাপ আচরণ করা হচ্ছে, তখন বদমাশ পড়েছে, তখন হরলাল তাকে বাঁচিয়েছিল, তাকে রক্ষা করে পালকি করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এটা রোহিণী মনে আছে, রোহিণী এটা বললো। তখন রোহিণী বলছে, মনে পড়ে বই কি, সে ঋণ আমি কখনো পরিশোধ করিতে পারিব না। বলছে, সেই ঋণ আমি জীবনে কোনোদিন আমি পরিশোধ করতে পারবো না, সেই ঋণ আমি শোধ করতে পারবো না। এই লাইনটা বলেই কিন্তু রোহিণী বিপদ ডেকে নিয়ে এসছে তার নিজের জীবনে। বলছে, সেই ঋণ আমি কখনো পরিশোধ করি। এই কথার জাল বুনতে 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 একটা সময় চলে আসে যখন মানুষ
সেই সুযোগটা পেয়ে যায়, যে জায়গাটা তার বলার অ্যাকচুয়ালি বলার জন্য সে এসেছে, এখানে হরলাল সুযোগটা পেয়ে গেছে। তখন হরলাল বলছে, আজ সেই দিন এসেছে, আজ সেই ঋণ পরিশোধ করিতে পারো, তার উপর আমায় জন্মের মতো কিনিয়া রাখিতে পারো, করিবে? এখন হরলাল আসল ফান্ডাটা বলে দিয়েছে তাকে। বলছে আজকে সেই দিনের ঋণটা তোমাকে তুমি শোধ করতে পারো, যে ঋণে তুমি ঋণগ্রস্ত হয়ে আছো আমার কাছে, যেটা তোমার মনে হচ্ছে শোধ করতে পারবে না, সেই ঋণটাই তুমি আজকে আমাকে শোধ করতে পারো। পাশাপাশি তুমি আমাকে জন্মের মতো কিনে নিতে পারো, আমি তোমার সমস্ত কথা শুনতে পারি, ঠিক আছে? কিন্তু বলো, তুমি আমার সেই ঋণটা শোধ করতে পারবে? বলো, আমার কথাটা কি রাখিতে পারবে, করিবে? হ্যাঁ? তখন এখানে কি বলছে দেখ রোহিণী, কি বলুন, আমি প্রাণ দিয়াও আপনার উপকার করিব। ওই যে বললো না, প্রথমে সাইকোলজিক্যাল খেলাটা খেলে দিয়েছে। প্রথমে এসে নিয়ে তার পুরানো দিনের কথা মনে পড়িয়ে দিয়েছে, তারপরে সে বেচারা ভেঙে পড়েছে, কি করবে, করার তো আর কিছু নেই। তাকে একদিন সাহায্য করেছে, পরে একেও তো সাহায্য করতে হবে না? সেই জন্য বলছে আমার প্রাণ থাকিতেও বলছে আমি উপকার করিব, বলো কি করতে হবে? হরলাল বলছে, করো না করো এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। বলছে করো না করো কোনো সমস্যা নাই, বলছে কিন্তু এই কথাটা কাউকে কিন্তু বলবে না। তখন রোহিণী বলছে প্রাণ থাকিতেও না, বলছে প্রাণ থাকিতেও আমি কখনো বলবো না। তখন হরলাল তাকে বিশ্বাস করতে পারছে না, সেই জন্য বলছে দিব্যি করো। হ্যাঁ, নর্মাল এটা বেশ চলে বর্তমানে। দিব্যি করো রোহিণী, দিব্যি করিল। তখন রোহিণী দিব্যি খাইল। তখন হরলাল কৃষ্ণকান্তের আসল বিল ও জাল বিলের কথা বোঝায়। এই পরে হরলাল আসল কথাটা এলো, কৃষ্ণকান্তের আসল বিলের কথাটাও বললো, আর তারপরে জাল বিলের কথাটাও বললো, যেটা সে বানিয়েছিল। শেষে বলিল, এই আসল উইল চুরি করিয়া জাল উইল উহার বদলে রাখিয়া আসিতে হইবে। এখন চুরির কথা। তখন হলো কি, ব্রহ্মানন্দকে কি বলেছিল, যে তুমি জাল উইলটা চুরি করা নয়, তুমি সেখানে জাল উইলটা রেখে দেবে, যখন তুমি অরিজিনাল উইল সাইন করবে তখন, আর তারপরে তুমি অরিজিনাল উইলটা আমার কাছে নিয়ে চলে আসবে, সেটা জনসমক্ষে। এখন একে চুরির প্রস্তাব দিচ্ছে রোহিণীকে। বলছে তুমি কি করবে না, তুমি বাড়ি যাবে কৃষ্ণকান্তের, সেখানে জাল উইলটা চুরি, অরিজিনাল উইলটা চুরি করবে, আর জাল উইলটা সেখানে রেখে আসল উইলটা আমার কাছে এনে দেবে। অর্থাৎ কি না, সেই উইল চুরি করিয়া জাল উইল ইহার বদলে রাখিয়া আসিবে। অর্থাৎ আসল উইলটা চুরি করে সেই আসল উইলের জায়গায় তুমি এই জাল উইলটা রেখে আসবে। এইটাই হচ্ছে তোমার কাজ। যদি তুমি এটা করতে পারো তাহলেই তুমি সেই ঋণটা শোধ করতে পারবে। তারপরে দেখা লেখা আছে যে আমাদের বাটিতে তোমাদের যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসেই পারো, আমার জন্য ইহা করিবে। অর্থাৎ দেখো, প্রথম কথা, রোহিণী সত্যিই বুদ্ধিমতী একজন নারী। তো সে এই কারণেই তাকে বলা হচ্ছে এই কাজটা করতে, কারণ এই যে কৃষ্ণকান্তের বাড়িতে সে কিন্তু খুব সচরাচর যাতায়াত করে নর্মালভাবেই, ঠিক আছে? আর সে কারণে বলছে যে, হরলাল বলছে তুমি খুব অনায়াসেই পারবে, কারণ তুমি বুদ্ধিমতী প্রথম কথা, হ্যাঁ, তুমি কৌশল জানো, কোন সিচুয়েশনে কি করতে হয় তুমি সেটা বুঝতে পারবে। পাশাপাশি তুমি আমাদের বাড়িতে বা কৃষ্ণকান্তের বাড়িতে তুমি খুব সহজেই যাতায়াত করতে পারো, তাহলে তোমার জন্য এই কাজটা করা সুবিধা হবে। তাহলে তুমি কি এই কাজটা করবে? তখন রোহিণী আবার শিহরিল, মানে ভয় পাচ্ছে, সে চমকাচ্ছে। বলিল, চুরি? হ্যাঁ চুরি, আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। রোহিণী আর যাই করুক, সে চুরি করতে পারবে না। এই কিন্তু সৎ চরিত্রের একটা ক্যারেক্টার, কিন্তু এই সততা কি তার কাছে থাকবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। সে কি কৃষ্ণকান্তের দ্বারা প্রলোভিত হবে না ব্রহ্মানন্দের মতো? এটাও আর একটা প্রশ্ন। যখনই চুরির কথা বলেছে তখন রোহিণী ফেটে পড়েছে। হ্যাঁ, বলছে তুমি কি সব যাতা বলছো, তোমার দেখে মনে হয় আমি চুরি করব? যে মানুষটার কাছে আমি খেয়ে পরে বেঁচে আছি, যে মানুষটার মানে ছায়ায় আমাদের পুরো এই পরিবারটা চলে, তার জিনিস আমি চুরি করব? হ্যাঁ চুরি, আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। হরলাল, স্ত্রীলোক এমনই অসারই বটে, কথার সারি মাত্র। তখন হরলাল স্ত্রীলোককে অবজ্ঞা করছে, বলছে স্ত্রীলোক এমনই অসার, মুখে বড় বড় কথা কিন্তু কিছু বলবে না। এই যে কথার রাশি মাত্র, মানে এই যে বড় বড় কথা বললো না, যে হ্যাঁ আমি প্রাণ থাকি তো তুমি যে কাজটা বলবে সেই কাজটা করে দেবো, কিন্তু সে আসলে এখন না করছে, সে কারণেই বলছে। বলছে এই বুঝি এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না? হ্যাঁ, বলছে এই বুঝি, বলছে এই তোমার কথাবার্তা, বলছে তুমি আর এই জন্মে ঋণ পরিশোধ করতে পারবে না, আমার বোঝা হয়ে গেছে। তখন রোহিণী বলছে, আর যা বলুন সব পারিব, মরিতে বলিলে মরিব, কিন্তু এই বিশ্বাসঘাতকের কাজ পারিব না। বলছে তুমি সব বলুন, আমাকে যদি মরতে বলেন সেই ঋণ শোধ করার জন্য আমি মরে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই ধরনের বিশ্বাসঘাতকতার কাজ কিন্তু আমি কোনো রকমভাবে করবো না বা পারবেও না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে পারিল না। হরলাল কোনো রকমভাবে রোহিণীকে মানাতে পারল না। যখন মানাতে না পারলো, তখন বড় লোকের ওই একটা বিষয়, টাকার অহংকার, হ্যাঁ, না পারিয়া সে 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। তখন 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল, দিল, কিন্তু রোহিণী কি এই টাকাটা নেবে? দেখ, বলিল এই 1000 টাকা পুরস্কার আগাম রাখো। এটা কে? এটা ইয়েই বলছে, হরলাল বলছে, বলিল এই 1000 টাকার পুরস্কার আগাম রাখো,
এই কাজ তোমায় করিতে হইবে। টাকার লোভ দেখাচ্ছে এখানে, আবার ডাইরেক্ট 1000 টাকা। প্রথমে হরলাল ব্রহ্মানন্দকে 500 টাকার লোভ দেখিয়েছিল, তারপরে বলছে কি এই কাজ হয়ে গেলে 500 টাকা আরও দেবো, মানে টোটাল 1000 টাকা। আর এইখানে রোহিণীকে ডাইরেক্ট 1000 টাকার কথা বলছে, বলছে তুমি এই 1000 টাকা পুরস্কার আগাম রাখো, এই কাজ তোমায় করিতে হইবে। কিন্তু রোহিণী কি টাকাটা নেবে? দেখ, রোহিণী নোট লইল না, রোহিণী কোনো রকমের টাকাটা নিল না, নোটটা নিল না, বলিল টাকাই প্রত্যাশা করি না, বলছে এই টাকার আশা আমি বলছে করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না। বলছে কৃষ্ণ কর্তা মানে কৃষ্ণকান্ত, ঠিক আছে, বলছে এখানে যাবতীয় যা কিছু সম্পত্তি আছে, বিষয় আছে, সব কিছু যদি আমাকে দিয়ে দাও, আমি তবু এই চুরির কাজ করব না, আর যাই করি, করিবার হইতো তো আপনার কথাতেই করিতাম। বলছে যদি আমার করার হতো তাহলে আপনার এই কথাতেই কিন্তু আমি করতাম। অর্থাৎ সে না করে দিল, টাকার কথা তো না করে দিল। তাহলে হরলাল এখন কি করবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়া তো তার উপায় নেই। তো হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কি যে হবে এবার। তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আসল চালটা এখন চালছে। মনে করিয়াছিলাম রোহিণী, এখানে দেখো ইমোশন ব্ল্যাকমেল, ঠিক আছে, এখানে ইমোশন। হরলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলছে, কি আর বলবো, মনে করিয়েছিলাম রোহিণী তুমি আমার হিতৈষী। হিতৈষী মানে হচ্ছে যারা ভালো চায় আর কি, হ্যাঁ, ভালো কামনা করে তাদের হিতৈষী বলা হয়। বলছে তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? দেখো, আজই যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমায় খোসামত করিতাম না, সে আমার এ কাজ করিত। দেখো ইমোশন ব্ল্যাকমেল ডাইরেক্ট। দেখো প্রথম কথা, সে বিধবা, হ্যাঁ, তার স্বামী নেই, সেটা বুঝতে পারবে একটু পরে, দাঁড়াও আসছি, নাহলে এখানে বললে বুঝতে পারবে না। সে ইমোশন ভাবে বলছে, বলছে দেখো রোহিণী, বলছে আমি কি ভেবেছিলাম জানো, বলছে তুমি আমার হিতৈষী, তুমি আমার ভালো চাও, কিন্তু কি জানো, পর কি কখনো আপন হতে পারে? তো তুমি সেই পর, তুমি আমার কখনো আপন হতে পারবে না। বলছে আজকে যদি আমার স্ত্রী থাকতো, আজকে যদি আমার স্ত্রী থাকতো, বলছে তাহলে কি আমি তোমাকে খোসামত করতাম? করতাম না কখনো। বলছে সেই কাজটা করে দিত। এই কথাটা শোনার পরে রোহিণী একটু হাসছে। কেন হাসছে সেটা লেখাই রয়েছে। হরলাল জিজ্ঞাসা করলে, হাসিলে যে? তখন রোহিণী বলছে, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল, আপনি নাকি বিধবা বিবাহ করিবেন। এখন বলছে বিধবা বিবাহের কথা মনে পড়লো, বলছে তুমি নাকি বিধবা বিবাহ করবে, হ্যাঁ। হরলাল এখন আসল খেলাটা খেলছে, বলছে ইচ্ছে তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই। অর্থাৎ বলছে ইচ্ছে তো আছে, বলছে কোথায়, এখন অবধি তো মনের মতো বিধবা বিবাহ, মানে বিধবা তো পাইনি কাউকে যে আমি বিয়ে করব। তখন রোহিণী বলছে, তা বিধবাই হোক আর সধবাই হোক, বলি বিধবাই হোক আর কুমারী হোক, হ্যাঁ, এক বিধবাই হোক মানে যার স্বামী মারা গেছে, আর সধবাই হোক মানে যার বিয়ে হয়নি আর কি, ঠিক আছে। বিধবা কুমারী মানে যার বিয়ে হয়নি, ওকে। বিধবাই হোক বা কুমারী হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়, আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়। মানে বলছে হ্যাঁ তুমি একটা বিয়ে করে নিতে পারো, তাহলে সবাই আমরা আনন্দ পাবো, এই আর কি। এরপরে দেখো রোহিণীকে কিভাবে ওর হৃদয়ের যে সুপ্ত জায়গা, একটা বিধবা নারী, সে দীর্ঘদিন ধরে অল্প বয়সে বিধবা হওয়ার পরে একটা অল্প, আর যদি বিয়ে করতে না পারে, তাহলে তার জীবনের না যত সুখ থাকুক সব অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু সেই সমস্ত জিনিসকে মেনে নিয়ে বিধবা, এই রোহিণী কিন্তু তার এই জীবনটাকে সে তুচ্ছ কখনো ভাবেনি। সে তার জীবনটাকে সামনের দিকে নিজের মনের মতো করে সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামাজিক নিয়ম রীতি ভেঙে যেটা তার ভালো লেগেছে সেই জায়গার জিনিসটাকে গ্রহণ করেই সে কিন্তু আনন্দে বাঁচছে। কিন্তু হরলাল এসে নিয়ে তার ওই যে হৃদয়ের ভিতরে যে সুপ্ত হয়ে গেছে, যেটা মানুষ চলতে চলতে সব কিছু তো ভুলে যায়, হ্যাঁ কি না, তো যেটা সুপ্ত অবস্থায় চলে গেছিল তার কষ্টটা, সেই সুপ্ত কষ্টটাকে এখানে জাগ্রত করবে। দেখো তার হৃদয়ের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আবার নতুন করে জাগ্রত করবে, দেখো কিভাবে। তখন হরলাল বলছে, দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। সেই সময়ের উপর দাঁড়িয়ে পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেগুলো আছে তারা বলেছিল যে না, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, একজন বিধবা আবার বিধবা, মানে একজন বিধবা বিবাহ করা যাবে, কেউ যদি বিধবা বিবাহ করে তাহলে শাস্ত্রসম্মত। এখন বর্তমানে বিধবা বিবাহ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আগে বিশাল ঘটনা, বড় সড়ো একটা ঘটনা ছিল। কিন্তু পরবর্তী সময় 19 শতকের পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা কিন্তু বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত সেটা কিন্তু প্রমাণ করেছিল। তো সেই জন্য হরলাল বলছে, দেখো রোহিণী, বিধবা বিবাহ কিন্তু শাস্ত্রসম্মত, এতে হেসে কোনো লাভ নেই। তখন রোহিণী বলছে, তা তো এখন লোকে বলিতেছে, বলছে হ্যাঁ তা তো লোকে এখন বলিতেছে, রোহিণীও জানে এটা। হরলাল তখন বলছে, দেখো তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন কেন করিবে না? এইখানটাতে আসল খেলাটা খেলে দিয়েছে, ওর ভিতরে ঢুকে গেছে, একদম হৃদয়ের ভিতরে, হৃদয়ে আঘাত দিচ্ছে কাকে, রোহিণীকে। বলছে তুমিও একটা বিধবা বিবাহ করিতে পারো, কেন করিবে না?
রোহিণী মাথার কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। এই যে মাথার কাপড়, এই মাথার কাপড়টা কি রে? লজ্জা। সে যখন একটা বধূ মাথার কাপড় যখন সে টানে এবং মুখ লুকায়, তখন সে হয় লজ্জা পাচ্ছে। খুব স্বাভাবিক জিনিস, লজ্জা পাওয়ার জায়গাটাই আসে। সে লজ্জা পাচ্ছে রোহিণী এই ধরনের কথাবার্তা শুনে, একটা কথা। আর দ্বিতীয় কথা, তার হৃদয়ের ভিতরের যে জায়গাটা, সেটা কিন্তু তার কাছে আসছে যে সে বিধবা। তার জীবন একদম নর্মাল একটা সাদামাটা জীবন, কিন্তু তবুও সে সাদামাটা জীবনকে গ্রহণ করেই সে বেঁচে যাচ্ছে। কিন্তু তারপরে হঠাৎ করে হরলাল যখন তাকে আঘাত দিচ্ছে, তখন সে সেটা মেনে নিতে পারবে কেন? তার ভিতরেও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে। তো এই কথাগুলো শুনে নিয়ে রোহিণী মাথার কাপড় একটু টানিয়ে মুখ ফিরাইলো, মুখটা অন্যদিকে ঘুরালো। হরলাল বলিতে লাগলো, দেখো, তোমাদের সঙ্গে আমাদের গ্রামের সুবাদ মাত্র সম্পর্কে বাঁধে না। সে বলছে, দেখো, বলছে তোমাদের মানে গ্রামের সাথে আমাদের নর্মাল একটা সম্পর্ক আছে, যে সেরকম একটা তোমাদের সাথে আমরা গভীর সম্পর্ক আছে সেরকম কিছু নেই যে তোমাকে আমি চাইলে বিয়ে করতে পারবো না, সেরকম কোনো সম্পর্ক নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, আমি চাইলে কিন্তু তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি আমার উপযুক্ত কাজটা করে দিতে পারো, আর আমি যেমন বিধবা মেয়ে চাইছি সেটা যদি তুমি হতে পারো। এই লাইনটার মিনিংগুলো এই জায়গাটায়। এখন ঘটনাটা হচ্ছে, হরলাল তাকে একটা প্রস্তাব দিচ্ছে, তাকে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমি যেমনটা চাইছি তেমনটা যদি তুমি হও, তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারি। এবার এই কথাটা শোনা মাত্র এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উনুন গোড়ায় বসিয়া ডালে কাঠি দিতে আরম্ভ করল। এই কথাটা শোনার পরে রোহিণীর হৃদয়ের যে সুপ্ত আকাঙ্ক্ষা, তার সুপ্ত যে যৌবন, সেটা আবার বাইরে আসছে। সে একটা আশার আলো দেখতে পাচ্ছে। সে কারণে সে আবার লম্বা করে এবারে মাথার যে কাপড়টা সেটা কিন্তু টানছে। তারপর সে লজ্জা পেয়ে সে নর্মাল উনুনের গোড়ায় গিয়ে কাঠি দিতে আরম্ভ করছে। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিয়া গেল। এই ঘটনাটা দেখে নিয়ে অবাক হয়ে হরলাল সেখান থেকে ফিরিয়া চলিল, সেখান থেকে চলল। এরপরে দেখ, হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, হরলাল যখন চলে যাচ্ছিল, সেখানে ব্রহ্মানন্দের কাছ থেকেও কিন্তু হরলাল চলে যাচ্ছিল। ব্রহ্মানন্দ টাকার লোভে কিন্তু তাকে ডাকলো। এখানেও হরলাল দ্বার পর্যন্ত যখন ফিরিয়া যাচ্ছিল, দ্বার দ্বার মানে দরজা, দ্বার পর্যন্ত গেল, রোহিণী বলিল, কাগজখানা না হই রাখিয়া যান, দেখি কি করিতে পারি। এই যে মেনে নিল রোহিণী যে তুমি কাগজটা রেখে দাও, তোমার জাল উইলটা রেখে যাও, টাকা কোনো কিছু লাগবে না। কেন? কারণ তার হৃদয়ের ভিতরে এই যে একটা আশা, ওই যে একটা হরলাল দিয়ে দিল, যে প্লেনটা হরলাল এখানে খেলে দিল, সেই প্লেনটাতেই রোহিণী আবার একটা নিজের জীবনের সব থেকে বড় বিপদ কিন্তু ডেকে নিয়ে চলে এলো। সেই জন্য হরলাল দ্বার পর্যন্ত যখন যাচ্ছে, রোহিণী, হরলাল তো তার ভিতরে একটা আশা জাগিয়ে দিল বিধবা বিবাহ করার। আর হরলাল এটাও ইঙ্গিত দিল যে আমি কিন্তু তোমাকেও করতে পারি, তোমাদের সাথে আমাদের সেরকম গভীর কোনো সম্পর্ক নাই, নর্মাল, শুধুমাত্র সুবাদ মাত্র আছে। যে সেরকম এই যে সম্পর্কে বাঁধে না, মানেটা হচ্ছে কি? মানেটা হচ্ছে তোমাদের পারিবারিক এর সাথে আমাদের কোনো পরিবারের সেরকম কোনো সম্পর্ক নাই যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। গভীর সম্পর্ক যদি একটা জায়গা চলে থাকে, মানে ওই যে একটা ভাইয়াদের জায়গাতে, তাহলে কিন্তু তখন বিয়ে করার একটা আলাদা পজিশন চলে আসে। নর্মাল সুবাদ মাত্র আছে, নর্মাল কথাবার্তা হয়, আমি চাইলে কিন্তু তোমাকে বিয়ে করতে পারি। তো রোহিণী সেই তখন লজ্জা পেয়ে শেষে হরলাল যখন চলে যাচ্ছে তখন তখন ডাকছে, বলছে, শোনো, বলছে কাগজটা রেখে যাও, বলছে দেখছি কি করতে পারি। তাহলে একদিক দিয়ে কি হলো, রোহিণী এটা মেনেই নিল। তো হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকটে রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। অর্থাৎ কি বলছে, নোটটা আমার দরকার নাই, শুধু উইলটা রাখো। কেন মেনে নিল? কারণ রোহিণীর হৃদয়ের ওই যে সুপ্ত আকাঙ্ক্ষা, তার জীবনেও একটা আনন্দ আছে। তোমরা যদি শিকার কবিতাটা থাকে, এখানে নালে আলোচনা বেশি হয়ে যাবে। শিকার কবিতা আশা করি তোমরা সকলেই পড়েছো। তো দেখো, ওর হৃদয়ের ভিতরে ওই যে সুপ্ত আকাঙ্ক্ষা, এও তো চায় একটা সাধারণভাবে জীবনযাপন করতে, এও তো চায় তার যৌবনটা যেন কোনো রকম ভাবে ব্যর্থ না চলে যায়, হ্যাঁ কি না? তার এই রূপটা যেন কোনো রকম ভাবে ব্যর্থ না চলে যায়, সেও তো চায়। তো সেই জায়গাটাতে আবার তার হৃদয়ের ভিতর আশা জাগিয়ে দিয়েছে হরলাল ইঙ্গিত দিয়ে। সেই কারণে সেই কাজটা করতে বাধ্য হয়েছে, বাধ্য হয়নি, মানে মানসিক টানাপোড়েন যেটা আর কি। হরলাল তখন জাল উইল রাখিয়া নোট লইয়া চলিয়া গেল। হরলাল সেখান থেকে তখন পালালো। বলো, তৃতীয় পরিচ্ছেদ ক্লিয়ার হয়েছে জায়গাটা? স্যার
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট আছে এখানে? অসুবিধা হচ্ছে বুঝতে? বিরক্ত লাগেনি তো তোমাদের কারো? না। না স্যার। না স্যার। হ্যাঁ, বল বল বলো কোন জায়গাটা, কোন জায়গাটা বলো? কিছু বলছিলে কেউ? অসুবিধা হলে বলবে কিন্তু, হ্যাঁ। আর দেখো, এই তৃতীয় পরিচ্ছেদের বিষয়বস্তুর জায়গাটা আমি এখানে আলোচনা করছি না, কারণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। আমি তোমাদেরকে একটাই বলবো যে যখন তোমরা পরবর্তী সময় পড়বে লাইনটা বা টেক্সটটা, এই পরিচ্ছেদটা, তখন এই কাগজগুলো কিন্তু তোমরা সাথে রাখবে, ঠিক আছে? কিংবা এইটা যদি একবার তোমরা পড়ে নাও, তাহলেই তোমাদের পুরো কাহিনীটা কিন্তু পরপর মনে চলে আসবে, ঠিক আছে? রোহিণীর পরিচয়, হ্যাঁ, সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাড করা আছে সুন্দর করে। ওকে, ওকে, এই জায়গাগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো এখানে ওই যে ঘোড়াই করে তাকে রক্ষা করছে, এই জায়গাটা কিন্তু রয়েছে, হ্যাঁ। যখন এই যে চুরির কথা বলছে, তখন বলছে এই যে ফেটে পড়ছে, বলছে আমি চুরি করতে পারবো না। টাকা দিচ্ছে, তখন রোহিণী বলছে না আমার টাকার দরকার নাই, ঠিক আছে? তারপরে রোহিণী এই যে তার বইয়ের কথা বলছে, তখন এই বেটাও ইমোশন হচ্ছে, হ্যাঁ। এই যে আছে না, ইচ্ছা তো আছে কিন্তু মনের মতো বিধবা পায় নাই। তারপরে রোহিণী এই যে একটা সংকেত দিচ্ছে তাকে, হ্যাঁ, তখন রোহিণী এটা নিল কিন্তু টাকাটা নিল না। ওকে, এই জায়গাটা কিন্তু রয়েছে, এটা একটু দেখে নেবে, তোমরা পড়ে নেবে। আর এই যে রন্ধনের ইয়েটা, এটা একবার করে দেখলেই কিন্তু তোমরা পুরো বিষয়টা কিন্তু কাহিনীর মতো করে পরপর পরপর তোমাদের মাথার ভিতরে কিন্তু ঢুকে যাবে, হ্যাঁ। এইটা অবশ্যই কিন্তু হাতে রাখবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে গ্রুপে দেওয়া হয়। বলো, ক্লিয়ার হয়েছে তোমাদের এই জায়গা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চতুর্থ পরিচ্ছেদে ঢুকতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, একটু স্পিডে যাবো, হ্যাঁ। তাহলে দেখো, রোহিণীকে কাজ দিয়ে দিয়েছে, কাজ দিয়ে দিয়েছে রোহিণীকে, রোহিণীও মেনে নিয়েছে। তাহলে রোহিণী এখন কোথায় যাবে? কোথায় যাবে বলো? কৃষ্ণকান্ত বাড়ি। কৃষ্ণকান্তের বাড়ি। বাড়িতে, তাই তো? তাহলে এখন আবার চলে গেলাম আমরা কোথায়? কৃষ্ণকান্তের বাড়ির এখন ঘটনা দেখব। এবার কৃষ্ণকান্ত হচ্ছে একজন নেশাখোর ব্যক্তি, ঠিক আছে? দেখ, যে ওই দিবস রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত রায়, মানে ওই দিবস মানেই হচ্ছে, এটা হচ্ছে সেই দিনের ঘটনা যেখানে হরলাল এবং রোহিণীর কথোপকথনের মধ্য দিয়ে রোহিণী তার আশা আকাঙ্ক্ষা দেখতে পেয়ে হরলালের কথা মেনে নিয়েছে। ওই দিনেই, সেই দিনেই রাত্রিবেলাতে রোহিণী কিন্তু যাবে। দেখ, বলছে ওই দিবস রাত্রি 8টার সময়, মিউট করবে কি যে আছো, ওই দিবস রাত্রি 8টার সময় কৃষ্ণকান্ত রায় আপন শয়ন মন্দিরে পর্যাঙ্কে বসিয়া উপাধানে পৃষ্ঠ রক্ষা করিয়া শটকায় তামাক টানিতেছিলেন। পর্যাঙ্কে মানে হচ্ছে পালঙ্ক আর কি, হ্যাঁ, মানে শুয়ে থাকে। পাবতী মিউট করো মা আমার। শুনতে পাচ্ছ? দেখো, দেখো, পর্যাঙ্ক মানে হচ্ছে কি? পর্যাঙ্ক মানে হচ্ছে পালঙ্ক বা যেখানে মানে মানুষ শুয়ে আর কি, সেটা। তো পর্যাঙ্কে বসিয়া উপাধানে, হ্যাঁ, পৃষ্ঠ রক্ষা, উপাধান মানে হচ্ছে বালিশ। উপাধান মানে কি বললাম? বালিশ, হ্যাঁ। উপাদান মানে হচ্ছে বালিশ। তো উপাদানে পৃষ্ঠ রক্ষা করিয়া, মানে তার পিঠটা রেখে শটকায় তামাক টানিতেছিলেন। শটকায় মানে এখানে আরাম করে আর কি, ধরে নাও, হ্যাঁ, আরাম করে তামাক টানিছিলেন। এবং সংসারের একমাত্র ঔষধ, এই লাইনটা কিন্তু ভালো করে মনে রাখবে, কোটেশন দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। সংসারে একমাত্র ঔষধ মাদক মধ্যে শ্রেষ্ঠ অহিপেন মানে আফিম, ওরপে আফিমের নেশায় মিঠে রকম ঝিমাইতেছিলেন। দেখ, মিঠে রকম ঝিমাইতেছিলেন মানে হচ্ছে এত সুন্দর সে আফিমের টাক দিয়েছে বেটা, এমন সুন্দর খেয়েছে সে, তো সে একদম মিষ্টি মিষ্টি সুরে ঝিমাইতেছিল। এবং সংসারের একমাত্র ঔষধ, ঠিক আছে, মাদকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আফিম। অর্থাৎ আমি আফিমের নেশায় সে মিষ্ট মিষ্ট ঝিমাচ্ছিল। আর শুধু যে ঝিমাচ্ছে সেটা নয়, এই আকাশ পাতাল মানে তার বাস্তব জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে এই মানুষটা চলে গেছে একদম পরাবাস্তব জগতে, মানে সম্পূর্ণ কল্পনার জগতে, যার কোনো মাথা মুন্ডু নাই, ঠিক আছে? তোরা বুঝতে পারবি একটু জায়গাতেই। মানে একটা মানুষ যখন ওই যে মানে ঝিমায় আর কি, এই হ্যান ত্যান, এই বিশেষ করে আফিম খেয়ে, তখন সে যে কীসব ভাবে আর কীসব ভাবে না, সেটা একমাত্র কিন্তু সে নিজেই জানে, আর অন্য কেউ কিন্তু সেটা জানতে পারবে না।
এবারে দেখ সে কি করছে, দেখ বলছে ঝিমাইতে ঝিমাইতে খেয়াল দেখিতেছিলেন চাং বাং চাং ভাবছে যে উইলখানা হঠাৎ বিক্রয় কবলা হইয়া গিয়াছে। বিক্রয় কবলা মানে হচ্ছে বিক্রয়ের দলিল। একটা উইল, মানে উইল নিয়ে এতই মানে মানে কি বলবো, মাথার ভিতরে এতই ঢুকে গেছে তার, যে এই বেটা স্বপ্নেও উইল দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবারে সে কি দেখছে না, স্বপ্নে কি দেখছে, যে সে ভাবছে, বলছে যে উইলখানি হঠাৎ বিক্রয় কবলা হইয়া গেছে। বলছে তার এই উইলটা হঠাৎ করে বিক্রয় করার একটা দলিল হয়ে গেছে। দলিল মানে নর্মাল কাগজ আর কি, ঠিক আছে। বলছে হ্যাঁ, বলছে বিক্রয়ের দলিল হয়ে গেছে। এবারে কি হয়েছে, যেন হরলাল 3 টাকা 13 আনা 2 কড়া 2 ক্রান্তি মূল্যে তাহার সমুদয় সম্পত্তি কিনিয়া লইয়াছে। যেমন তার ভাবনা আংবাং তেমন তার টাকার অঙ্ক, ঠিক আছে। এই টাকার অঙ্কটা কিন্তু মনে রাখবে, যে সে ভাবছে যে তার উইলটা বিক্রয়ের দলিল হয়ে গেছে, যে কেউ সেই দলিলটা মানে ইয়েটা কিনে নিতে পারবে উইলটা, এরকম সে ভাবতে লেগেছে। সে নেশার ঘোরে, আফিমের নেশার ঘোরে। হরলাল সে আবার দেখছে যে হরলাল নাকি 3 টাকা 13 আনা 2 কড়া 2 ক্রান্তি মূল্যে তার সমুদয় মানে সমস্ত সম্পত্তি কিনিয়া নিয়েছে, সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই সমস্ত কিন্তু সে দেখতে পাচ্ছে নেশার ঘরে। আবার যেন কি বলিয়া দিল যে না, এ দানপত্র নহে, এ তমসুক। সাথে সাথে আবার যেন কেউ বলে দিচ্ছে, একবার সে দেখছে যে প্রথম কথা উইলটা তার কি হয়ে গেছে, বিক্রয় কবলা হয়ে গেছে। মানে ওই যে উইলটা ছিল ঘরের জিনিস, যেখানে সমস্ত কিছু সরকারি করা আছে জেনারেল লেটার কাগজে, সেই উইলটা নাকি নর্মাল একটা বিক্রয়ের দলিল হয়ে গেছে। সেটা নাকি হরলাল কিনে নিয়েছে, তার সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে হরলাল। কত টাকা দিয়ে না, 3 টাকা 13 আনা 2 কড়া 2 ক্রান্তি মূল্য দিয়ে। তারপর আবার নাকি কেউ তাকে এসে নিয়ে বলছে না 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 না, এটা দানপত্র নয়, এটা তমসুক। দানপত্র মানে কি, দেখো দানপত্র মানে হচ্ছে স্বেচ্ছায় যেটা দান করে দেওয়া, অর্থাৎ মানে কাউকে কিছু নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে দানপত্র। অর্থাৎ ধরো যে কি বলবো, অর্থাৎ আমি আমার জমিটা তোমাকে দান করলাম, কিন্তু আমি যে তোমাকে জমিটা দান করলাম তার জন্য তো আমাকে একটা পত্র লিখে দিতে হবে রে ভাই। এই যে পত্র, তোমাকে আমি এই পত্রটার মধ্য দিয়ে আমি, আর একটা দলিল তো, জমি দান করলাম মানে কি, সে আমি কি মানে জমিটা নিয়ে আমি আমার বাড়ির ছাদে বসিয়ে দিব গিয়ে তুলে নিয়ে। একটা কাপড় যদি দান করে সেই কাপড়টা আমি বাড়ি নিয়ে আসতে পারবো, কিন্তু জমিটা কি আনা যায়? বলো, জমিটা কি আনা যায়? তোমরা বলো, আনা যায় কি? যাই না। না। কি ব্যবহার করতে হয়? দলিল ব্যবহার করতে হয়, একটা কাগজ দিতে হয়, সেই কাগজে লেখা থাকে যে হ্যাঁ এই জমিটা আমি তোমাকে দিলাম, সেটাই দানপত্র। অর্থাৎ আমি তোমাকে একটা জমি দিলাম, তার জন্য একটা দানপত্র লিখে দিলাম, এই জমিটা তোমার। সেটা তুমি পরবর্তী সময় যদি কোনো কেস কাচারা হয়, তাহলে তুমি উকিলকে দেখালে বা আদালতে দেখালে সেই জমিটা তোমার হয়ে যাবে, নর্মাল। কিন্তু ওই জমিটা নেওয়ার আমার কোনো অধিকার থাকে না। আমি যে দিলাম, তারপরে আমি কিন্তু ওর কাছ থেকে জমিটা কখনো নিতে পারবো না, সেটা হচ্ছে দানপত্র। তখন কেউ একজন বলছে না না না, বলছে এটা দানপত্র নহে, বলছে এটা দানপত্র নহে, এটা তমসুক। তমসুক মানে কি? তমসুক মানে হচ্ছে ধার বা ঋণের দলিল। ভালো করে বুঝবে, তমসুক মানে হচ্ছে ধার বা ঋণের দলিল। হয়তো ধরো কেউ হয়তো টাকা বা কোনো কিছু ধার দিল, ঠিক আছে, হয়তো কেউ, আমি হয়তো ধরো কাউকে টাকা বা ধার দিলাম নর্মাল, তার বদলে সে আমাকে কি দিল না, একটা কাগজ দিল লিখে, সে আমাকে একটা বন্ধক রেখে দিল তার জমিটা। ওকে, অর্থাৎ আমি তাকে টাকা ধার দিলাম, সে আমাকে একটা কাগজ দিল যে আমি তোমাকে এইটা লিখে দিলাম, যদি আমি টাকা বা এই ধারটা শোধ করতে না পারি তাহলে ওই সম্পত্তিটা কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি শোধ করতে না পারো তাহলে যেটা তুমি আমার কাছে বন্ধক রাখবে সেটা কিন্তু আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারি। অর্থাৎ ধরো আমি তোমাকে 100 টাকা ধার দিলাম, বদলে তুমি আমার কাছে তুমি জমি বন্ধক রাখলে। এই যে একটা কাগজ যেটা দেব, যেটা তুমি লিখে দিলে, যে কাগজটার মধ্য দিয়ে আমি জমিটা বন্ধক রাখলাম, ওই কাগজটাই হচ্ছে তমসুক। বুঝতে পারলে বিষয়টা? তমসুক জিনিসটা কি, দানপত্র জিনিসটা কি, এই জিনিসটা বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হয়েছে রে? হ্যাঁ স্যার। তখনই যেন দেখিলেন যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষভার রূপ মহাদেবের কাছে 1 কৌটো আফিম কর্জ লইয়া এ দলিল লিখিয়া দিয়া এ বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছেন। মহাদেব
গাঁজার ঝোঁকে ফোরক্লোজ করতে ভুলিয়া গিয়াছেন। এগুলো কি? এগুলো হচ্ছে সে নেশার জ্বালায় সে একদম সম্পূর্ণ তার উইলটাকে কেন্দ্র করে সে ভাবছে যে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা আমাদের ত্রিদেবতা, আমাদের হিন্দু ধর্মের সর্বোচ্চ শ্রেষ্ঠ দেবতা, তারাও নাকি এই উইল নিয়ে ছেড়খানি করছে। তাহলে ভাব, সে একটা বাস্তব জগৎ থেকে বেরিয়ে একদম একটা পরাভূত জগতে চলে গেছে যার কোনো একদম বাস্তবতা নেই। আং বাং চাং যা ইচ্ছে নয় ইচ্ছে কিন্তু ভাবছে। সে ভাবছে কি ভাবছে না, তখনই দেখছে সে, এই লাইনটার পরে কিন্তু আসছে, তখনই দেখিলেন যে যে ব্রহ্মার বেটা বিষ্ণু আসিয়া বৃষ ভাঁড় রূপ, এই যে বৃষ, বৃষ মানে কি, বৃষ মানে কি ষাঁড়, তাই তো, হ্যাঁ রূপ লই হ্যাঁ বিশ্বভার রূঢ়, বিশ্বভার রূঢ়, রূঢ় মানে কি, রূঢ় মানে হচ্ছে আরোহণ করা, ঠিক আছে। তাহলে এই যে মহাদেব কোথায় চেপে থাকে রে? ষাঁড়ের উপরেই তো চেপে থাকে না মহাদেব। হ্যাঁ তো বলছে ব্রহ্মার বেটা বিষ্ণু কার কাছে এসেছে? মহাদেবের কাছে এসেছে। মহাদেব কোথায় বসে আছে না ষাঁড়ের উপরে বসে আছে। এসে এক কৌটো আফিম কর্জ লইয়া, এক কৌটো আফিম কর্জ লইয়া, কার কাছ থেকে এক কৌটো আফিম ধার নিচ্ছে? কর্জ মানে কি রে? ধার তো, কর্জ মানে কি ধার। হ্যাঁ এক কৌটো আফিম কার কাছ থেকে ধার নিচ্ছে? মহাদেবের কাছ থেকে। মহাদেবের কাছ থেকে। মহাদেবের কাছে। এরপরে যখন ধার নিচ্ছে তখন ওকে কিছু তো দিতে হবে, বন্ধক তো রাখতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ তো মহাদেব তাকে দেবে এই আফিমটা। তো তাহলে দেখ, কর্জ লইয়া এই দলিল লিখিয়া দিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রাখিয়াছে। তাহলে ভালো করে বোঝো যে এই ব্রহ্মার বেটা বিষ্ণু তার আফিমের দরকার হয়েছে। এই একজন গাঁজাখোর নেশাখোর, সে কি ভাববে? গাঁজাখোরের মতোই কথা ভাববে। তাহলে ব্রহ্মার বেটা বিষ্ণুর কি প্রয়োজন হয়েছে? আফিমের। আফিম কার কাছে আছে? মহাদেবের কাছে। ব্রহ্মা কার কাছে গেছে? মহাদেবের কাছে। মহাদেবের কাছে সে আফিম ধার নিয়েছে। এরপরে এই ধান নিয়েছে বলে এই বিষ্ণু কি করেছে? সমগ্র ব্রহ্মাণ্ডটাকে একটা দলিলে লিখে দিয়েছে বন্ধক হিসাবে। এটাই তো তমসুখ, এটাই তো তমসুখ, হ্যাঁ কি না রে? যে হ্যাঁ স্যার। আমি তোমাকে কিছু দিলাম, তুমি যদি সেই জিনিসটা না শোধ করতে পারো তাহলে তোমার কাছ থেকে ওই জিনিসটা কিন্তু আমি নিয়ে নেব। এটা হচ্ছে তমসুখ, মানে কিছু একটা জিনিসের পরিবর্তে তোমাকে কোনো একটা জিনিস বন্ধক রাখতে হবে, সেটাই হচ্ছে তমসুখ। তো এই বিষ্ণু কি বন্ধক রেখেছিল ইয়ের কাছে, মহাদেবের কাছে? বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ড। এরপরে দেখো বিশ্ব বিশ্ব ব্রহ্মাণ্ড। এরপরে দেখো মহাদেব গাঁজার জোকে ফোরক্লোজ করতে ভুলিয়া গিয়েছে। ফোরক্লোজ মানে জিনিসটা কি বলতো, বলতে পারবে কেউ? ফোরক্লোজ মানে হচ্ছে যে বন্ধক রাখা সম্পত্তি দেনা শোধ না হলে আইনত সেটা কেড়ে নেওয়া। কি হলো? কোনো একটা জিনিস এই যে বন্ধক রাখলো, যেটা, এটা কিসের জন্য বন্ধক রাখা হয়েছে? ভালো করে বুঝবে এই জায়গাটা, হ্যাঁ। এটা কিসের জন্য বন্ধক রাখা হয়েছে এটা প্রথমে বলো। বিষ্ণু কি করেছে? আফিম নিয়েছে বলে এটা বন্ধক রেখেছে তো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ তাহলে এসে এরপরে একে তো আফিমটা ফেরত দিতে হবে রে ভাই, ফেরত তো দিতে হবে মহাদেবকে। যদি মহাদেবকে ফেরত না দেয় তাহলে কি এই বন্ধকটা যাবে কখনো? বলো যাবে? না। কি, তোমাকে যদি 200 টাকা দিলাম, তার বদলে তুমি তোমার বাড়িটা আমাকে লিখে দিলে, এরপরে আমি এখানে নিয়ম হলো যে তুমি আমাকে যখনই 200 টাকা ফেরত দেবে তখন আমি কি করব? সেটা আমি ফেরত দিয়ে দেবো তোমাকে, নর্মাল। এখন নর্মাল ঘটনাটা হচ্ছে মহাদেব গাঁজার ঝোঁকে ফোরক্লোজ করতে ভুলিয়া গিয়াছেন। গাঁজার ঝোঁকে ফোরক্লোজ করতে, না 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 না, ওই রকম নয়। হ্যাঁ রে, বন্ধক দেওয়া জিনিস কি ফেরত পাওয়া যায়? এটা বলতো, বন্ধক দেওয়া সে পাওয়া যায় যদি মানে টাকাটা মানে ফেরত দেওয়া হয়। বিনিময়ে ওই জিনিস থেকে বন্ধক রাখা হয়েছে, যদি সেই টাকাটাকে সময় মতো আমরা দিতে ফেরত পারে দিতে পারি তাহলে ইয়ে তাহলে। করতে পারে। হ্যাঁ, তাহলে এটা এরকম হবে যে মহাদেব গাঁজার ঝোঁকে ফোরক্লোজ করতে ভুলিয়া গেছেন। অর্থাৎ কি, মহাদেব এতটাই গাঁজাখোর, গাঁজাতে এতটাই বুধ হয়ে গেছে সে, যে পরবর্তী সময় ওর কাছ থেকে যে ও যে দেয়নি টাকাটা, পরবর্তী সময়, এখানে একটা সময়ের গ্যাপ আছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু একটা সময়ের গ্যাপ আছে, হ্যাঁ, এখানে কিন্তু একটা সময়ের গ্যাপ আছে, যে পরবর্তী সময় যখন এই আফিমের কর্জটা সে দেয়নি, কে, এই বিষ্ণু,
তখন কিন্তু হ্যাঁ বিষ্ণু। হ্যাঁ, এই যে মহাদেব যে তার কাছ থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা নিয়ে নেবে সেই জিনিসটা কিন্তু সে করতে পারেনি। অর্থাৎ এই জন্য ফোরক্লোজ করতো। ফোরক্লোজ মানে হচ্ছে ওই সম্পত্তিটা কেড়ে নেওয়া আর কি ওর কাছ থেকে। তো মহাদেব গাঁজার ঝোঁকে সেই ওই সম্পত্তিটা তার কাছ থেকে কেড়ে নিতে ভুলে গেছে। ব্যাপারটা বুঝতে পারছো এবারে? হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পারছো? বাকিরা বলো, একটু বুঝতে যদি না পারো তাহলে আমি আরো ইয়ে করবো। স্যার আরেকবার বলুন। দেখ, নর্মাল ভাবে কৃষ্ণকান্ত নেশার জ্বালাই বেটা যা নয় তাই আংবাং চাং ভাবছে। কখনো নিজের উইল সম্পর্কে ভাবছে, কখনো ভাবছে তার নিজের বিক্রয় কবলা হয়ে গেছে উইল, তার বেটা তার সমস্ত কিছু সম্পত্তি কিনে নিয়ে যাচ্ছে। কখনো ভাবছে বিষ্ণু পুরো ব্রহ্মাণ্ডটা বন্ধক রেখেছে কিসের জন্য না, একটু গাঁজার জন্য বলছি, একটু আফিমের জন্য। তাই তো আফিম নিয়ে মহাদেবের কাছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা বন্ধক রেখে দিয়েছে। তাহলে এখন এই বন্ধকের মালিক কে? মহাদেব নিশ্চয়ই। কিন্তু মহাদেব গাঁজার নেশায় এতটাই বুধ হয়েছে যে সময় মতো বন্ধক কেড়ে নিতে বা ফোরক্লোজ করতে ভুলে গেছেন। বোঝা গেল জায়গাটা এবারে? তাহলে যদি সময় মতো কেড়ে নিতে না পারে তাহলে এটা কি পাবে? পাবেন, নর্মাল জিনিস। ওকে, তো এইগুলো কি, এইগুলো মধ্য দিয়ে একটা জিনিস বোঝানো হচ্ছে যে এই যে কৃষ্ণকান্ত, এই কৃষ্ণকান্ত সর্বদাই আফিমের নেশায় ঘোর হয়ে থাকতো। এ কিন্তু যখন আফিম খেত তখন এ বাস্তব জগতের থেকে বাইরে অন্য কোনো একটা জগতে চলে যেত। আর যেহেতু তার মাথায় এখন উইল সম্পর্কিত বিষয় ঘোরাফেরা করছে, সেহেতু সে আফিম খেয়ে এমন নেশায় পৌঁছে গেছে যে তার মনে হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরেও দেবতারাও যেন এই উইল খেলায় ব্যস্ত। পাশাপাশি মনে হচ্ছে তার এই সাধের উইলটা যেন বিক্রয়ের দলিল হয়ে গেছে। পাশাপাশি মনে হচ্ছে তার বেটা হরলাল যেন তার সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। আবার মনে হচ্ছে যে এই যে বিষ্ণু বেটা সমগ্র মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বন্ধক রেখে দিয়েছে শিবের কাছে একটু আফিমের জন্য। পরবর্তী সময় এই শিব ফোরক্লোজ করতে ভুলে গেছে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার কাছ থেকে কেড়ে নিতে ভুলে গেছে। কেন? কারণ সে ফেরত দিতে পারেনি এই টাকাটা সময় মতো, আফিমটা সময় মতো পারে। বুঝতে পেরেছো এবারে জায়গাটা? এই জায়গাটা, এগুলোর মানেই হচ্ছে যে লেখক এখানে এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে দেখাচ্ছে যে এর মানসিক স্থিতিটা কতটা ভয়ঙ্কর জায়গাতে পৌঁছেছে আফিম খাওয়ার পরে। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার হয়েছে? এই জায়গাটার সাথে এইটুকুই, ওর মানসিক স্থিতি বোঝানোর জন্যই আমাদের বঙ্কিমবাবু এই জায়গাটা কিন্তু নিয়ে এসেছেন যে সে একটা বাস্তব জগৎ থেকে, একটা সচেতন জায়গা থেকে সে একদম এমন একটা জায়গাতে চলে গেছে যার কোনো বাস্তব ভিত্তি নেই। ওকে, বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এই রকম হ্যাঁ সময়ে স্যার। ঢুকছে কে না, এই রকম সময়ে রোহিণী ধীরে ধীরে সেই গৃহের মধ্যে প্রবেশ করিল। তারপরে বলছে, ঠাকুরদা কি ঘুমাইছো? বলছে, ঠাকুরদা কি ঘুমিয়ে আছো? বলছে, তুমি কি ঘুমিয়ে আছো? এখন দেখো কি রয়েছে না, কৃষ্ণকান্ত ঝিমাইতে ঝিমাইতে কহিলেন, কে নন্দী? এই নন্দী মানে কে নিশ্চয়ই জানো তোমরা, এটা তো জানো নন্দী হ্যাঁ স্যার। কে? জানো। হ্যাঁ স্যার। কে নন্দী? ঠাকুরকে এই বেলা ফোরক্লোজ করিতে বলো। এবারে দেখো সে এতটাই মানে নেশা হয়ে গেছে তার, যে এগুলো হাস্যরস আর কি উপন্যাসের ভিতরে, এতটাই নেশা হয়ে গেছে সে ঝিমাতে ঝিমাতে ভাবছে হয়তো নন্দী চলে এসছে ওর পাশে। ঠিক আছে, কিন্তু এসেছে অ্যাকচুয়ালি কে? অ্যাকচুয়ালি এসেছে কে? রোহিণী। রোহিণী এসেছে। রোহিণী। তখন বলছে, কে? বলছে বলছে কে তুমি? বলছি নন্দী। এই যাও যাও যাও, বলছে ঠাকুরকে বলছে এখনই ফোরক্লোজ করতে বলো, বলছে সাথে সাথে বলছে ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বন্ধক রেখেছে সেটা কেড়ে নিতে বলো, যাও ফোরক্লোজ করতে বলো। তখন দেখ, রোহিণী বুঝিল যে কৃষ্ণকান্তের আফিমের আমল হইয়াছে। রোহিণী তখন বুঝতে পেরে গেল, এই তো বুদ্ধিমতী, সে বুঝতে পেরে গেল যে কৃষ্ণকান্ত একদম পুরো আফিমের নেশায় আচ্ছন্ন, একদম সে পাগলের মতো হয়ে গেছে। ঠিক আছে, আমল মানে এখানে ঘোর হয়ে যাওয়া আর কি, সে আফিমের নেশায় পুরো ঘোর হয়ে গেছে। তখন হাসিয়া বলিল ঠাকুরদা নন্দীকে, তখন সে হেসে বলছে ঠাকুরদা নন্দীকে, দেখো এর উত্তরের অ্যান্সার কিন্তু আং বাং উত্তর। কেন? কারণ সে পুরো ও যা নয় তাই বকতে শুরু করে দিয়েছে। কিন্তু কিসের জন্য? আফিমের নেশায়। যখন জিজ্ঞেস করলো রোহিণী ঠাকুরদা নন্দীকে, তখন কৃষ্ণকান্ত ঘাড় না তুলিয়া বলিলেন, ঠিক বলেছ, বৃন্দাবনে গোয়ালা বাড়ি মাখন খেয়েছে, আজও তার কড়ি দেই নাই। মানে আং বাং সমস্ত কিছু। সে এখন চলে গেছে বৃন্দাবনে, একদম শ্রীকৃষ্ণের কাছে একদম চলে গেছে। সেখানে কি বলছে যে বৃন্দাবনের এই যে গোয়ালা বাড়ির ছেলেরা মাখন খেয়েছে, আজও তার কড়ি দেয় নাই। কড়ি মানে হচ্ছে টাকা।
বলছে মাখন খেয়েছে, এখন পর্যন্ত তার কিন্তু টাকা ওরা শোধ করে নাই। ঠিক আছে, বুঝতে পারছো জায়গাটা? মানে দেখো, নন্দীকে জিজ্ঞেস করতে করতে সে কোথায় চলে গেল, বৃন্দাবনে। তার খেয়াল খুশি মর্জি সে কিন্তু কথা বলছে, কিসের জন্য? আফিমের নেশা। বঙ্কিমবাবু এটাই দেখাতে চাইছেন যে আফিমের নেশায় সে কতটা আচ্ছন্ন। তখন রোহিণী খিলখিল করিয়া হাসিল। এখানে আর একটা জিনিস কিন্তু আছে, রোহিণী কিসের জন্য এসেছে, এটা প্রথমে বলো। উইল উইল নেওয়ার জন্য। পাল্টাতে। কিন্তু দেখো, আফিমের নেশা এই কৃষ্ণকান্তের জীবনে কিন্তু কাল ডেকে নিয়ে আসবে। সেটাও কিন্তু বঙ্কিমবাবু দেখাচ্ছে যে কৃষ্ণকান্ত নিজের পায়ে নিজেরই কিন্তু কুড়োলটা মেরেছে। যে চুরি করতে আসছে তাকে কিন্তু আরো বেশি সুযোগ করে দিয়েছে কৃষ্ণকান্ত নিজেই, তার এই নেশার কারণে। হ্যাঁ কি না? এটা বুঝতে পারবে। দেখো, রোহিণী তখন এই সমস্ত কথাবার্তা শুনে নিয়ে রোহিণী খিলখিল করে হাসিয়া উঠিল। তখন কৃষ্ণকান্তের চমক লাগলো, যখন হাসলো তখন সে একটু চমক লাগলো। কি হলো ব্যাপারটা? মাথা তুলিয়া দেখিলে বললেন, কে? ও অশ্বিনী তরণী কৃত্তিকা রোহিণী। রোহিণী উত্তর করিল, মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা। তখন কৃষ্ণকান্ত বলছে, অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী। এগুলো সব তারার নাম। ঠিক আছে, এগুলো সব তারার নাম। অর্থাৎ কি না, রোহিণী যখন খিলখিল করে হাসছে তখন কৃষ্ণকান্তর একটু চমক লেগেছে। তখন সে মাথাটা তুলিয়া নিয়ে এসে বলছে, কে? বলছে, কে ও? বলছে, অশ্বিনী। এগুলো সব তারার নাম, কিন্তু সে কিন্তু এখন ব্রহ্মাণ্ডে চলে গেছে। ঠিক আছে, জ্যোতিষীতে চলে গেছে। বলছে অশ্বিনী তরণী কৃত্তিকা রোহিণী। এবার রোহিণী এতটাই বুদ্ধিমতী যে সে খুব ভালোভাবে জানে সে তারার নাম কিন্তু করছে। তখন রোহিণীও কিন্তু উত্তর করিল আরো কিছু তারার নাম। মানে যেন একটা খেলা চলছে, সে কিছু একটা বলছে, এ তার কিছু একটা বলছে। রোহিণীও বুঝতে পারলো সে নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে গেছে। তাহলে সে যে খেলাটা খেলছে, সে যা কিছু বলছে তার সাথে তাল যদি আমি মিলিয়ে দিতে পারি তাহলে সে আরো স্বাভাবিক হবে। তাহলে সে তার হৃদয়ের ভিতরে কোনো রকমভাবে কৃষ্ণকান্তের সন্দেহ জাগবে না, আর আমি আমার যে উদ্দেশ্যে এসেছি সেই কাজটা আমি ফুট করে করে নিয়ে চলে যাব। তাহলে সেই জন্য রোহিণী বুদ্ধিমতী যেহেতু, সেই জন্য তালে তাল মিলাচ্ছে। যখনই রোহিণী এখানে কৃষ্ণকান্ত বলছে, কেউ? বলছে অশ্বিনী তরণী কৃত্তিকা রোহিণী। এগুলো সব এক একটা তারার নাম। হ্যাঁ, আকাশে যে তারা উঠে সেই তারার নাম। রোহিণী তখন উত্তর করছে আরো কিছু তারার নাম, মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা। তারপরে কৃষ্ণকান্ত আবার বলছে অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনী। এগুলো সব কিন্তু তারার নাম। ঠিক আছে, ওই জ্যোতিষ বিদ্যার ভিতরে যেটা পড়ে। তখন ঠাকুরদা বলছে, সরি, রোহিণী বলছে, ঠাকুরদা বলছে, আমি কি তোমার কাছে জ্যোতিষবিদ্যা শিখতে এসেছি? হ্যাঁ, বলছে, আমি কি তোমার কাছে জ্যোতিষবিদ্যা শিখতে এসেছি নাকি তুমি এই ধরনের এই কীর্তিকলাপ করছো? তখন কৃষ্ণকান্ত বলছে, তাই তো, তবে কি করিয়া? আফিম চাই না তো? হ্যাঁ, আফিম লাগবে না তো? তখন রোহিণী বলছে, একজন গাঁজাখোরের কাছে আর কি মনে হতে পারে, মানে আফিমখোরের কাছে, নেশাখোরের কাছে। তখন রোহিণী বলছে, যে সামগ্রী প্রাণ ধরে নিতে, যে সামগ্রী, মানে এই সামগ্রী মানে হচ্ছে কোনটা? এটা হচ্ছে গাঁজার, আফিমের কথা বলা হচ্ছে। যে সামগ্রী প্রাণ ধরে দিতে পারবে না তাহার জন্য কি আমি এসেছি? আমাকে কাকা পাঠিয়ে দিয়েছেন তাই এসেছি। বলছে যে আফিম মানুষের প্রাণটুকু ধরে রাখতে পারে না, বলছে তার জন্য কি আমি এসেছি? হ্যাঁ, আমি কি আফিম চাওয়ার জন্য এসেছি তোমার মনে হয়? বলছে কাকা আমাকে পাঠিয়েছে। কাকা মানে এখানে কে রে? ব্রহ্মানন্দ। গুড, ব্রহ্মানন্দ। বলছে ব্রহ্ম কাকা পাঠিয়েছে। এবার কিসের জন্য পাঠিয়েছে? কৃষ্ণকান্ত বলছে, হ্যাঁ, এই ঠিক ঠিক। বলছে তবে আফিমের জন্যই পাঠিয়েছে। সে ভাবছে তাহলে আফিমের জন্যই পাঠিয়েছে। তখন রোহিণী বলছে, না ঠাকুরদা না, বলছে তোমার দিব্যি আফিম চাই না। কাকা বললেন, এখন আসল খেলাটা খেলছে এখানে রোহিণী, যে কাকা বললেন যে উইল আজ লেখাপড়া হয়েছে, তাতে তোমার দস্তখত নাই। কিন্তু এই জিনিসটা কি শিখাইছিল? এই জিনিসটা কি শিখিয়েছিল কখনো কোনো দিক দিয়ে হরলাল? বলো, শিখিয়েছিল? না, শিখায়নি। না, হয়নি। না। কিসের পরিচয়? এটা হচ্ছে তার নিজের বুদ্ধিমত্তার পরিচয়, যে কিভাবে সে সেখান থেকে অরিজিনাল উইলটা নিয়ে উইলটা সে অ্যাড করবে। হ্যাঁ, জাল উইলটা সে অ্যাড করবে। তখন সে এই প্ল্যানিংটা করেছে রোহিণী নিজের থেকেই। বলছে আমাকে তো ঠাকুরদা, সরি, আমার কাকা পাঠিয়েছে। হ্যাঁ, বলছে তুমি কি বলে নাকি দস্তখত করতে ভুলে গেছো উইলখানায়। তখন কৃষ্ণকান্ত বলছে, সে কি? বলছে আমার বেশ মনে পড়িতেছে যে আমি দস্তখত করিয়াছি। তখন রোহিণী বলছে, না, কাকা কহিলেন যে তার যেন স্মরণ হচ্ছে, তাতে তুমি দস্তখত করো নাই। বলছে, না, কাকা বলছিল যে তুমি দস্তখত করো নাই, তাই আমাকে কাকা পাঠালো, তুমি যাই বলো। হ্যাঁ, না। তখন ও বলছে, ভালো। বলছে, সন্দেহ রাখার কি দরকার? সন্দেহ রাখার দরকার কি? তুমি কেন সেখানে খুলে একবার দেখে নাও না। রোহিণী এখন বলে দিল ওকে ডাইরেক্ট। বুঝে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই, তোমার মনে হচ্ছে এরকম, কাকার মনে হচ্ছে এরকম, তাহলে সন্দেহ রাখার কি দরকার? এত বড় একটা বিষয়, তাহলে তুমি এক কাজ করো না, বলছে খুলে দেখে নাও না যে কি ব্যাপার স্যাপার। আসলে কি, এটা রোহিণী তো দেখতে চাইছে না যে অ্যাকচুয়ালি আছে কোথায় সমস্ত কিছু। এ তো ধীরে ধীরে স্টেপে স্টেপে যাবে, হুট করে তো সে চারিদিকে খুঁজতে পারবে না যে কোথায় আছে কোথায় না, তাহলে তো সে ধরা পড়ে যাবে।
আর যখনই দেখছে কৃষ্ণকান্ত ইয়েতে আছে, নেশার ঘরে আছে, তখন সে প্ল্যানিং করলো। আর নেশার ঘরে মানুষকে যেটাই বলা হয় সেটাই সে করে দেবে চুপচাপ দিয়ে, মেনে নেবে। তখন কৃষ্ণকান্ত মেনে নিয়েছে, বলছে বটে, তবে আলোটা ধরো দেখি, আলোটা ধরো দেখি। হ্যাঁ, মানে সেই অন্ধকার রাতে তো বলছে আলোটা ধরো। বলিয়া কৃষ্ণকান্ত উঠিয়া উপাধানের নিম্ন হইতে একটা চাবি লইলেন। ভালো করে লক্ষ্য করবে, উপাধানের নিম্ন হইতে, উপাধান মানে কি বলেছিলাম? বালিশ। বালিশ। চাবিটা কোথায় ছিল? বালিশের নিচে। বালিশের নিচ থেকে একটা চাবি বার করলো। রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল। এবার রোহিণী নিকটস্থ দ্বীপ হস্তে লইল, নহিনীর পাশের যে দ্বীপ সেটা হাতে নিল। কৃষ্ণকান্ত প্রথমে একটি ক্ষুদ্র হাত বাক্স খুলিয়া একটা বিচিত্র চাবি লইয়া, মানে দেখ, কৃষ্ণকান্ত প্রথমে প্রথমে কি করলো? চাবি নিল বালিশের নিচ থেকে। তারপরে রোহিণীর পাশে যে দ্বীপটা ছিল সেটা হাতে নিল। তারপরে কৃষ্ণকান্ত কি করছে? প্রথমে ক্ষুদ্র হাত বাস্ক, একদম ছোট বাস্ক খুলিয়া, ওই চাবিটা দিয়ে খুলে একটা বিচিত্র চাবি বার করলো। প্রথমে একটা চাবি, তারপরে একটা ক্ষুদ্র বাস্ক, সেই ক্ষুদ্র বাস্কের একটা চাবি বার করলো। পরে একটা চেস্ট ড্রয়ারের একটা দেরাজ খুলিলেন। চেস্ট ড্রয়ার মানে হচ্ছে বড় কাঠের আলমারি, বোঝা গেল? কাঠযুক্ত বড় আলমারি, তার ভিতরে যে ড্রয়ারগুলো সেগুলোকে বলা হয় দেরাজ। হয়তো মনে কর একটা বড় আলমারি, ওকে, কাঠের আলমারি, এর ভিতরে যে ড্রয়ারগুলো থাকে সেগুলোকে বলা হয় দেরাজ, ঠিক আছে? তো বলছে চেস্ট ড্রয়ারের একটা দেরাজ খুলে এলেন, একটা ড্রয়ার খুললো ওই বিচিত্র চাবি দিয়ে, এবং অনুসন্ধান করিয়া ওই হুইল বাহির বাহির ওই হুইল বাহির করিলেন, এবং অনুসন্ধান করিয়া ড্রয়ার থেকে সেই হুইলটা বার করলো। পরে বাস্ক হইতে চশমা বাহির করিয়া নাসিকার উপর সংস্থাপনের উদ্যোগ করিতে লাগিলেন। আর বেটা তো নেশাখোর হয়ে আছে না, বেটার তো মানে মাথায় কাজ করছে না, কখন কি করবে। সে চশমাটা কোনো রকম ভাবে বাহির করে সে কি করছে? নাসিকা মানে নাক, চশমা, চশমা কোথায় পরে রে? নাকের উপরেই তো পরে নাকি, হ্যাঁ কি না? নাকের হ্যাঁ। এখানেই তো পরে চশমা, হ্যাঁ কি না? তো এইখানে রাখার সে চেষ্টা করছে। ঠিক আছে, এই যে সংস্থাপনের উদ্যোগ করে দিলেন, মানে উদ্যোগ মানে এখানে চেষ্টা, বলছে নাসিকার উপরে রাখার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু চশমা লাগাইতে লাগাইতে 2-4 বার আফিমের ঝিমকিনি আসিল, যে আফিম একটু বেশি খাওয়া হয়েছে, তার আরো ঝিকুনি এসেছে তার। সুতরাং তাহাতে কিছুক্ষণ বিলম্ব হইল। সুতরাং তাহাতে কিছুক্ষণ বিলম্ব হইল মানে কি? চশমা পরতেই তার কিছুক্ষণ দেরি হলো। পরিশেষে চশমা সুস্থির হইল। পরিশেষে চশমাটা এখানে ঠিকঠাকভাবে হলো, এলো, মানে একদম চোখে সেট হয়ে গেল। কৃষ্ণকান্ত উইলে নেত্রপাত করিয়া দেখিলেন, দেখিয়া হাস্য করিয়া কহিলেন। কৃষ্ণকান্ত এবারে উইলে নেত্রপাত করিল, উইলে তাকালো। তারপরে সে হেসে বলল, রোহিণী, আমি কি বুড়ো হইয়া বিহল হইয়াছি নাকি? হ্যাঁ, হুম, এই দেখো আমার দস্তক্ষেপ। তখন এ কি বলছে? বলছে রোহিণী, বলছে আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মনে হয় আমি বুড়ো হইয়া কি, আমাকে কি তুমি এতটাই হতভাগা ভাবছো? আমি কি এতটাই অসহায়, হ্যাঁ, যে বুড়ো হয়ে আমি সব কিছু আমার শেষ হয়ে গেছে? তোমার কি মনে হয় আমার কি স্মরণ শক্তি সব কিছু শেষ হয়ে গেছে? বলছে আমি কি বুড়ো হইয়া বিহল হইয়াছি? এই দেখো, বলছে আমার দস্তক্ষর, বলছে এই দেখো আমার সিগনেচার, বলছে এখানে রয়েছে, ঠিক আছে? এরপরে রোহিণী বলছে, বালাই, বলছে বুড়ো হবে কেন? আমাদের কেবল জোর করিয়া নাতনি বলো, বই তো না। তা ভালো, আমি এখন যাই, কাকাকে বলি গিয়া। দেখো রোহিণীর আসল খেলাটা কিন্তু রোহিণী বুঝতে পেরে গেল। কি বুঝতে পেরে গেল? যে হুইলটা কোথায়, কোথায় আছে? হ্যাঁ কি না? হুইলটা সে বুঝতে পেরে গেল, ওকে। আর যখন সে বলল, বলছে তোমার কি মনে হয়? বলছে আমাকে কি তোমার বুড়ো মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, যে আমি সমস্ত কিছু ভুলে বসে আছি, তোমার কি মনে হয়? আমি তো বুড়ো নয়, হ্যাঁ, কিন্তু বুড়ো বেটা, কিন্তু তবুও তোমার কি মনে হয় এই জায়গাটা? আমি কি সব কিছু ভুলে বসে আছি? আমি দস্তখত করেছি, এটা আমার মনে আছে। তখন রোহিণী বলছে, বালাই, হ্যাঁ, আমরা সেই বলি না, ধুর, এইসব যে কথাবার্তা বলছো, এই বালাই হয়তো সেরকমই কিছু একটা হবে এখানে, মানে ওই ধরনের ফিলিংস আর কি। হ্যাঁ, স্যার, তিনি বালাই স্যার কথা। বল বল, বলো বলো। হ্যাঁ স্যার, বালাই স্যার বলেন একটা কথা আছে, বালাই স্যার ওরকম হতে যাবে কেন? এমনি বলে একটা থাকে কথা। বলো বলো, তাহলে বলো, বিষয়টা বলো। অভিশাপ, হ্যাঁ স্যার, যেমন কেউ একটা ওরকম কথা বললে আমরা বলি না যে বালাই স্যার, ওটা হবে কেন? ওই ব্যাপারটাই। কেমন কেমন বিষয়টা বলো, আমি জানি না ঠিক এটা, এটা বিভিন্ন বলে বোঝাও না। আমি শুনেছি এটা যে ওই যেমন কেউ যদি এরকম, এই যেমন এখানে বলছে যে আমি বুড়ো হয়ে গেছি, তো এরকম যদি বলে কেউ, তখন বলে না যে বালাই স্যার তুমি বুড়ো হতে যাবে কেন? ওই ব্যাপারটা এখানে শুধুমাত্র বালাইটা উল্লেখ আছে। বালাই মানে হচ্ছে তো একটা ভঙ্গিমা না, হ্যাঁ কি না? এটা তো ওয়ান টাইপ অফ একটা ভঙ্গিমা, যে কথাটা বলবে, আমরা যেমন ধরো একটা কথা বলি, এটা ওয়ান টাইপ অফ না অশুভ ইঙ্গিত টাইপের। যদি তুমি আক্ষরিক অর্থ যদি তুমি বালাই শব্দের নিয়ে এসো, তাহলে এটা একটা অশুভ ইঙ্গিতের জায়গা থেকে যাও। হ্যাঁ, কী সব তুমি বলছো,
বুড়ো হবে কেন, হ্যাঁ কি না, এই একটা কথা। কিন্তু এই যে আমরা হয়তো মনে করো তোমাকে কিছু একটা বলা হলো, তোমাকে আমি বললাম, তুমি হয়তো কিছু একটা বললে, তখন আমি বললাম ধুর কী সব যে বলছো, এই যে আমরা ধুর শব্দটা ব্যবহার করি, করি তো, হ্যাঁ কি না, আমরা করি। এখানে দেখো এই ফিলিংসটা আসছে, বালাই বুড়ো হবে কেন, আরে তুমি বুড়ো হবে কেন, তুমি এই যাতাপ এই কুকথা বুকথা কেন বলতেছ, এই ধরনের একটা বিষয় আর কি বালাই। এর অর্থ কি তুমি বলতে পারবে হিসেব অনুযায়ী, বলো তো, এর অর্থটা কি তুমি বলতে পারবে, তুমি আমাকে ফিলিংসটা বোঝাতে পারবে, এর ভঙ্গিমাটা বোঝাতে পারবে, কিন্তু এর অর্থটা বলতে পারবে অতীত, বলো পারবে? স্যার এটা ওই মানে যদি কেউ কোনো অশুভ কথা বলে তো সেটাকে মানে কাটিয়ে দেওয়ার জন্য এই কথাটাকে বলা হয়, আমি যেমন তো ওইটাই বলছি যে এই অশুভ ইঙ্গিতের জায়গাটা, ঠিক আছে, সেই জায়গা, বুড়ো, কেমন বলছে বুড়ো, বলছে বুড়ো হবে কেন, কিসের জন্য বলছে তুমি বুড়ো হতে যাবে, বলছে আমাদের কেবল জোর করিয়া নাতনি বলো বইতো না, এ আবার তখন একটু মানে কি বলবো, হাস্যরস নিয়ে আসছে এখানে, একটু মজা করছে, একটু খুনসুটি করছে, বলছে হ্যাঁ, বলছে তুমি কেন বুড়ো হতে যাবে, কি সব যে বলছো, বলছে তুমি আমাদেরকে জোর করে নাতনি বলো, এই তো আর কি, বলছে তা ভালো ঠিক আছে, বলছে আমি এখন যাই, কাকাকে বলি গিয়া, মানে দেখো ওর কাজটা তো হাসিল হয়ে গেল না, সমস্ত কিছু ওর তো জানা হয়ে গেল কোথায় উইল আছে কোথায় উইল নেই, হ্যান নেই ত্যান নেই, তাহলে তার কাজ শেষ। তখন সে সেখান থেকে কিন্তু বলছে ঠিক আছে যাই, বলছে আমি কাকাকে গিয়া বলি যে তোমার দস্তখত আছে। রোহিণী তখন কৃষ্ণকান্তের শয়ন মন্দির হইতে নিষ্ক্রান্ত হইল, অর্থাৎ সেখান থেকে সে কিন্তু চলে গেল। বোঝা গেল বিষয়টা, এতদূর অবধি ক্লিয়ার হয়েছে? যদি কোনো অসুবিধা হয় বলো, দেখে দেখে নাও একটু 5 মিনিট। বলো কোনো সমস্যা আছে এখানে, কারো কোনো সমস্যা আছে এত দূর অবধি? আমার কথা শোনা যাচ্ছে নি? হ্যাঁ স্যার। বলো এত হ্যাঁ দূর স্যার। কারো কোনো সমস্যা আছে, কোনো জায়গাতে অসুবিধা হলে তোমরা বলতে পারবে, নির্বিঘ্নে কিন্তু বলবে, হ্যাঁ, বলাটা কিন্তু তোমাদের দায়িত্ব। বলো এত দূরের মধ্যে কোনো সমস্যা আছে কারো? একটা জিনিস বারবার বলে রাখছি, কিছু কিছু শব্দ থাকবে যেগুলো ফিলিংসের নিরিখে যাবে, হ্যাঁ, মানে এগুলো তো এক একটা কথোপকথন না, সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের কথোপকথন, তাদের যে ভঙ্গিমাগুলো তোমাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে। প্রত্যেকটা এমন এমন কিছু শব্দ আসবে যেই শব্দের অর্থ তুমি কোনো রকমভাবে বার করতেই পারবে না সেই সময়ের জায়গা থেকে দাঁড়িয়ে। এই যে যেমন এলো বালাই, এখানে এটার ভঙ্গিমাটা তোমাকে বুঝতে হবে যে কোন ভঙ্গিতে সেই শব্দটা ব্যবহার করেছে, এর অর্থ খুঁজতে যাওয়াটা নিরর্থক, এর অর্থ তোমাকে কেউই বলতে পারবে না, এর শুধু ভঙ্গিমার মাধ্যমে তোমাকে সেই ফিলিংসটা নিতে হবে, দুইজনের ভিতরে একটা কথোপকথন চলছে, একটা নাটকীয় ভঙ্গি চলছে, সেই ভঙ্গিটা তোমাকে ধরতে হবে। তোমরা নিশ্চয়ই পড়েছো, আগের সেমিস্টারের নাটকগুলো পড়েছো, ম্যাক্সিমাম জায়গাটা এই ধরনের ঘটনা কিন্তু তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে? বলো এই জায়গাতে কোনো ডাউট আছে, বারবার জিজ্ঞেস করছি কিন্তু, আছে কি কারো কোনো ডাউট এখানে? নো। না ওকে, না স্যার। এরপরে এই কাজটা হয়ে গেল, রোহিণী জেনে গেল কি হলো কি না, এরপরে রোহিণী আবার আসবে কিন্তু, ঠিক আছে? এবারে দেখো কি হয়েছে, যে গভীর নিশীথে কৃষ্ণকান্ত নিদ্রা যাইতেছিলেন, গভীর নিশীথে মানে গভীর রাত, তারপরে রাত্রি হয়েছে, অনেক বেশি রাত হয়ে গেছে, কৃষ্ণকান্ত এবারে কি বলবো, একটু গভীরভাবে তার ঘুম পেয়ে গেছে, সে ঘুমোচ্ছে গভীরভাবে, আকস্মাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল, হঠাৎ করে তার নিদ্রা ভেঙে গেছে। কেন নিদ্রাভঙ্গ হলো? নিদ্রাভঙ্গ হইলেন, ও সরি, নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন যে তাহার শয়ন গৃহে দীপ জ্বলিতেছে না। এটা কেন ইম্পর্টেন্ট, যে তাহার শয়নগৃহে দ্বীপ জ্বলছে না রাত্রিবেলাতে, এটা কি এমন বড় কিছু না, তার শয়নগৃহে সে যেখানে ঘুমোয় সেখানে কিন্তু সবসময় রাত্রিবেলাতে কিন্তু দ্বীপ জ্বলে, আলো জ্বলে। যখনই তার ঘুম ভেঙে গেছে তখন সে দেখছে যে তার ঘরে কোনো রকমভাবে দ্বীপ জ্বলছে না, সচরাচর সমস্ত রাত্রি দ্বীপ জ্বলিত, এখানে লিখেই দিয়েছে সচরাচর সমস্ত রাত্রি কিন্তু দ্বীপ জ্বলিত, কিন্তু আজকে কি হলো ব্যাপারটা সে বুঝতে পারছে না, তার শোবার ঘরে, শয়ন গৃহে মানে শোবার ঘরে তার কিন্তু আলো জ্বলছে না, দ্বীপ জ্বলছে না, কিন্তু সে রাত্রে দীর্ঘ নির্বাণ হইয়াছে দেখিলেন, কিন্তু সে রাত্রে দীর্ঘ নির্বাণ হইয়াছে দেখিলেন, অর্থাৎ সেই রাত্রে কি অন্ধকার হয়ে গেছে, সে দেখছে নিদ্রাভঙ্গকালে এমনও শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কেহ একটা চাবি কলে ফিরাইল। চাবি কলে ফিরাইল মানে কি বলতো? চাবিটা নিয়েছিল তারপর রেখে দিল।
চাবিটা নিয়েছিল তারপরে তারপর আবার ওইখানে যেখানে ছিল সেই স্থানে রেখে দিল। না, ভুল। ভালো করে শোনো কি বলছে। স্যার এখানে কল বলতে কি তালাকে বোঝাচ্ছে? হ্যাঁ, ভালো করে শোনো, এইগুলোই তো মিনিংগুলো বুঝতে হবে। গভীর রাত্রি হয়েছে, একটা প্লট শেষ হয়ে গেছে, রোহিণী এসেছিল, তার কাজ করে চলে গেছে। কি কাজ না, কোথায় কি আছে জানাশোনা হয়ে জেনে নিয়েছে সব কিছু, মজার ছলে, কৌশলের ছলে। তারপর রোহিণী সেখান থেকে পলায়ন করেছে। গভীর রাত্রি হয়েছে, কৃষ্ণকান্ত ঘুমোচ্ছে। হঠাৎ কিন্তু তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে দেখছে দ্বীপ জ্বলছে না, আলো নিভে গেছে। আলো নিভে যাওয়ার পরে যখন নিভে গেছে, সে অবাক হয়ে গেছে যে কেন আলো নিভে গেছে, কোনো সচরাচর তো রাত্রিতে আলো জ্বলে, কিসের জন্য ব্যাপারটা। তারপরে যখন তার যে নিদ্রা ভঙ্গ হয়েছে, সে এমন একটা শব্দ পেয়েছে, মানে দেখো এমনও শব্দ তাহার কর্ণে প্রবেশ করিল যে যেন কেহ একটা চাবি কলে ফিরাইল। কলে ফিরাইল মানে কি? কলে ফিরাইল মানে হচ্ছে কেউ তালা খুললো, মানে ওই বাক্সটা। সুন্দর, তাহলে দেখাই দিচ্ছি তারা ভিতরে, এই যে এইখানে, এইটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ তো, এই জায়গাটা হ্যাঁ চাবি ঢুকিয়ে নিয়ে যখন ঘোরানো হবে তখন একটা আওয়াজ করবে তো, আওয়াজ। হ্যাঁ এই কলে ফিরানো জায়গাটা হচ্ছে এইটাই। বলছে কেহ ইয়ে করে নিয়ে চাবি ফেরালো কোথায়, কলে, কলে ফেরালো। দেখো তারপরে দেখো, কেহ চাবি ফিরাইলো, এমনও বোধ হইলো। সেই জন্য তো একটা শব্দ হয়েছে রে, সেই জন্যই তো একটা শব্দ হয়েছে না। বলছে তার যখন ঘুম ভাঙলো তখন তার কানের ভিতরে এমনও শব্দ এলো যে কেউ যেন মানে চাবি ঘুরিয়েছে তার ওই তালার ভিতরে। ওকে, এমনও বোধ হইল যেন ঘরে কে মানুষ বেড়াইতেছে। এমনও তার বোধ হইল, কার? কৃষ্ণকান্ত, যে তার ঘরে কেউ হয়তো ঘুরুফের করছে, মানে ঘরের ভিতরে কেউ হয়তো ঢুকে এসেছে। মানুষ তাহার পর্যাঙ্কের শিরদেশ পর্যন্ত আসিল। যে মানুষটা ঘোরাফেরা করছে সেই মানুষ তাহার পর্যাঙ্কের, মানে যেখানে সে শুয়ে আছে সেখানে শিরদেশ মানে হচ্ছে মাথার পাশে, হ্যাঁ, পর্যন্ত আসিল। কেন এখানে আসবে? এখানেই তো তার বালিশটা আছে। তাহার বালিশে হাত দিল, তাহার বালিশে হাত দিল। বালিশে হাত দেওয়ার কারণটা কি? চাবিটা রাখলো সেখানে। চাবি নেওয়ার জন্য। চাবি নেওয়ার জন্য, যে ঢুকেছে না চাবি নেওয়ার জন্য রে, তাহার বালিশে হাত। আরে কেউ তো কৃষ্ণকান্ত ঘুমাচ্ছে, তার হঠাৎ ঘুম ভাঙলো, সে দেখছে আজকে কেন অন্ধকার চারিদিকে, এরকম অন্ধকার তো সাধারণত থাকে না। তারপরে সে একটা শব্দও পাচ্ছে নর্মাল ভাবে। ওকে, তারপরে সে কি ভাবছে যে এই দিকে কি হলো না, তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে একটা মানুষ, তার উপর সেই মানুষটা তার মাথার পাশে এলো, হ্যাঁ, তার বালিশে হাত দিল। কৃষ্ণকান্ত আফিমের নেশায় বিভোর। তারপরে দেখ এত দূর পর্যন্ত ঘটে গেছে, তারপরে দেখাচ্ছে আবার কৃষ্ণকান্ত আফিমের নেশায় বিভোর, না নিদ্রিত না জাগরিত, বড় কিছু হৃদয়ঙ্গম করিতে পারিলেন না। হৃদয়ঙ্গম মানে এখানে হচ্ছে পরিষ্কারভাবে বোঝা। বড় কিছু সেরকম পরিষ্কারভাবে সে কিছুই বুঝতে পারলো না যে অ্যাকচুয়ালি কি ঘটছে। ঘরে যে আলো নাই তাও ঠিক বুঝেন নাই, ঘরের ভিতরে যে আলো নাই সেটাও সে ঠিকঠাকভাবে বুঝতে পারছে না আফিমের নেশায়। কখনো অর্ধনিদ্রিত, কখনো অর্ধ সচেতন, হ্যাঁ, সচেতনও চক্ষু খুলে নাই। সে কখনো অর্ধনিদ্রিত, কখনো অর্ধ সচেতন, সচেতন অবস্থাতেও সে একবারও মানে সে চোখ খুলছে নাই। হ্যাঁ, আফিমের নেশাটা এতটাই তাকে আষ্টেপৃষ্টেভাবে ঘিরে ধরেছে। কি ঘটছে সেটা সে ঠিকঠাকভাবে হৃদয়ঙ্গম করতে পারছে না, ঠিকঠাক পরিষ্কারভাবে সে কিন্তু দেখতে পাচ্ছে না। একবার দৈবাত চক্ষু খুলায়, দৈবাত মানে হচ্ছে হঠাৎ, একবার দৈবাত চক্ষু খুলায়, হঠাৎ চক্ষু খোলায়, কতকটা অন্ধকার বোধ হইল বটে, কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করিতেছিলেন যে একবার তার চোখ খুলল ভালোভাবে, তখন তার মনে হলো যে হ্যাঁ কতকটা অন্ধকার দেখাচ্ছে, কিন্তু তখনও আফিমের নেশায় সে অবাস্তব জগতে ঢুকে গেছে। কিন্তু কৃষ্ণকান্ত তখন মনে করতেছিলেন যে তিনি হরি ঘোষের মোকদ্দমার জাল দলিল দাখিল করায় জেলখানায় গিয়াছেন। তার যখন একবার হঠাৎ করে চোখ খুলল তখন সে দেখলো চারিদিকটা অন্ধকার, কিন্তু তবুও তার আফিমের নেশা কাটেনি। তখন সে ভাবছে যে এই যে হরি ঘোষের একটা মামলা মোকদ্দমা হয়েছিল, সেখানে এই কৃষ্ণকান্ত কি করেছিল না, একটা জাল উইল দিয়ে দিয়েছিল মোকদ্দমাতে, মামলাতে একটা জাল উইল দিয়েছিল, তাহলে বা ভুয়ো উইল দিয়েছিল। ওকে, বা ভুয়ো দলিল, আর কি উইল বলবো না, ভুয়ো দলিল বা ভুয়ো কাগজ,
ভুয়ো কাগজ কিন্তু সে দাখিল করেছিল, দিয়েছিল। তো ভুয়ো কাগজ দাখিল করার ফলে বা জাল দলিল দেওয়ার ফলে, নকল কাগজ দেওয়ার ফলে সেটা কিন্তু সে অপরাধ করেছে, সে কারণে তাকে জেলখানায় যেতে হয়েছে। তো কৃষ্ণকান্ত সেটাই ভাবছে, সে বলছে আমি এখন জেলখানায় আছি। অর্থাৎ হরি ঘোষের মোকদ্দমার সময় সেই এই যে জাল উইল দিয়েছে, এটা একটা ঘটনা, সেই ঘটনাতে সে একটা জাল উইল দিয়েছিল, উইল বারবার চলে আসছে আমার মুখে, সরি, জাল দলিল দিয়েছিল, জাল কাগজ দিয়েছিল, ভুয়ো কাগজ দিয়েছিল বলে তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি জেলখানায় আছে। এরপরে কি রয়েছে দেখ, জেলখানা ঘোরান্ধকার। এরপরে সে বলছে জেলখানা ঘোরান্ধকার, মানে জেলখানা পুরো একদম অন্ধকার হয়ে আছে। কিন্তু পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দ অল্প কানে এলো, কিন্তু পরে কিছুক্ষণ পরে হঠাৎ যেন চাবি খোলার শব্দ তার কানে এলো। এই যে চাবিটা তো তার কাছ থেকে নেওয়া হয়েছে, বালিশের নিচ কাছ থেকে, হ্যাঁ কিনা রে, নেওয়া হয়েছে। হ্যাঁ হুম। চাবি খোলার শব্দ যখনই সে পেয়েছে, তখন সে কি ভাবছে, এ কি জেলের চাবি পড়িল, বলছি এটা কি জেলের চাবি পড়িল। মানে সে আফিমের নেশায় কতটা অবাস্তব জগতে ঢুকে গেছে একবার ভাবো, সে ঠিক করতে পারছে না অ্যাকচুয়ালি কি ঘটছে। হঠাৎ একটু চমক লাগলো, তারপরে সে একটু ভয় ভয় লেগেছে, সে একটু চমকেছে আর কি। কৃষ্ণকান্ত সটকা সটকা হাতড়াইলেন, পাইলেন না, অভ্যাসবত ডাকিলেন হরি। সটকা মানে হচ্ছে লাঠি, ঠিক আছে। যখনই সে এরকম ব্যাপারটা দেখতে পেয়েছে, তখন সে তার লাঠিটা কোথায় আছে সে হাতড়াচ্ছে চারিদিকে, কিন্তু সে কোনো রকমভাবে লাঠিটা পেল না। অভ্যাসবশত সে কাকে ডাকলো, হরিকে। হরি একটা ক্যারেক্টার, হ্যাঁ, হরি একটা ক্যারেক্টার যে সাধারণত প্রহরী রূপে কাজ করতো আর কি। এরপরে কি রয়েছে না, কৃষ্ণকান্ত অন্তপুরে, এটা একটা প্লট গেল কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা জায়গা নিয়ে আসছে, কৃষ্ণকান্ত অন্তপুরে শয়ন করিতেন। এরপরে কোথায় সে থাকতো সেটা বলা হচ্ছে, করিতেন না, কৃষ্ণকান্ত অন্তপুরে শয়ন করিতেন না। অন্তপুর বলতে যেখানে সাধারণত একটা বড় গৃহের মেয়েরা যেখানে ঘুমায় আর কি, হ্যাঁ, যেখানে মেয়েরা থাকে সেটাকে বলা হয় ওই পরিবারের অন্তপুর। তো কৃষ্ণকান্ত সাধারণত অন্তপুরে শয়ন করিতেন না, হ্যাঁ, বহির্বাটিতে শয়ন করিতেন না, উভয়ের মধ্যে একটি ঘর ছিল, সেই ঘরে শয়ন করিতেন। তো এখানে সবসময় একটা জিনিস মনে রাখবে যে কৃষ্ণকান্ত একজন ধনী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, কিন্তু একই সাথে সাথে ভীষণ সাবধানী মানুষ কিন্তু একজন। সে কোনো রকমভাবে অন্তপুরে শয়ন করতো না, অর্থাৎ পরিবারের ভিতরে যে মহিলাদের অংশ আছে, যেখানে মহিলারা থাকে, সেখানে ওর আশেপাশে সে থাকতো না। আবার সে কিন্তু বহির্বাটিতেও থাকতো না, অর্থাৎ বাইরের দিকের যে ঘরগুলো আছে সেখানেও থাকতো না। কেন? সেখানে লোকজন আসা যাওয়ার একটু থাকে, কারণ সেখানে নিরাপত্তা নাই। তাহলে সে কোথায় থাকতো না, উভয়ের মধ্যে একটি ঘর ছিল, এই অন্তঃপুর এবং বহির্বাটি এর মাঝে একটা ঘর ছিল, সেই ঘরে শয়ন করত কে, কৃষ্ণকান্ত। কারণ এটা ছিল এটা কি ছিল, এটা ছিল নিরাপত্তা, যেখানে নিরাপত্তা আছে, নিরাপত্তাহীনতার কোনো জায়গা নেই, এখানে কোনো ভয় নেই, এন নেই, তেন নেই, কোনো কিছু নেই, সে কিন্তু বিন্দাস সেখানে থাকতে পারবে। অন্তপুরে থাকা যাবে নি, কারণ সেটা মেয়েদের ঘর হলো। বহির্বাটিতে থাকা যাবে নি, কারণ সেখানে লোকজনের আশেপাশ, জমিদার শ্রেণীর মানুষ। তো এই দুইয়ের মাঝে একটা ছিল যেখানে সাধারণত কেউ আসবেনি, সেই জায়গাটাতে ছিল একদম সেপে সে থাকতে চায়, সে খুব সাবধানী মানুষ, সেই রকম একটা ঘরে কিন্তু সে থাকতো। সেখানে হরি নামক একজন খানসামা তাহার প্রহরী স্বরূপ শয়ন করিতেন। খানসামা মানে হচ্ছে যে মানে ব্যক্তি ওই পরিবারের, হ্যাঁ, মানে বাড়ির খাবার, তারপরে কাজকর্ম দেখাশোনা করত, বাড়ির খাবারের দেখাশোনা করত, কাজকর্মর দেখাশোনা করত, তাদেরকে সাধারণত খানসামা বলা হয়, ঠিক আছে। তো ওই হরি নামক একজন ছিল, একজন খানসামা, তাহার প্রহরী স্বরূপ শয়ন করিতেন, মানে ওর সাথেই ওই ঘরে প্রহরী স্বরূপ, মানে তাকে দেখভালের স্বরূপ সেখানে কিন্তু শয়ন করিতেন, মানে সুতো, আর কেহ না, ঠিক আছে, আর কিন্তু কেউ থাকতো না ওর সাথে। তো অভ্যাসের মতো করে যখন কোনো কিছু পায় না, তখন সে হরি হরি বলে চিৎকার করে। কৃষ্ণকান্ত তাহাকেই ডাকিলেন, হরি 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 বলে ডাকছে। কৃষ্ণকান্ত বার কয়েক হরিকে ডাকিয়া আবার আফিমের ঘোর হইয়া ঝিমাইতে লাগিলেন। আবার সে আফিমে ঘোর হয়ে গেছে, আবার সে আফিমে একদম, মানে কি বলবো, আফিমে ঘোর হয়ে আবার সে ঝিমোচ্ছে ধীরে ধীরে। কোথায় কি বাস্তবতা, কোথায় কি পরাবাস্তবতা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সে কোনো টেরেই পাচ্ছে না। তার নেশার জায়গাটা পুরোপুরি, যে তার নেশার কারণেই যে তার নিজের জীবনের একটা বড় বিপদ ডেকে নিয়ে আসছে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে বঙ্কিমবাবু পরের লাইনে। দেখো,
যে সে কিন্তু আবার ওই হরি হরি ডাকতে ডাকতে আফিম এতটাই খেয়েছে যে আবার সে ঝিমোতে শুরু করেছে। ঠিক আছে, এই সময়ে কি হলো, আসল উইল তাহার গৃহ হইতে সেই অবসরে অন্তর্হিত হইল, জাল উইল তৎপরিবর্তে স্থাপিত হইল। অর্থাৎ কি, আসল উইল সেখান থেকে কি হলো রে, অন্তর্হিত মানে কি, উধাও যাওয়া। ঠিক আছে, অন্তর্হিত মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। সেখান থেকে মানে অর্থাৎ গৃহ হতে, কৃষ্ণকান্তের গৃহ হতে, হ্যাঁ, ওই যে আসল উইল সেটা রোহিণী নিয়ে নিল এবং জাল উইল তার পরিবর্তিতে সে স্থাপিত হইল। এই যে যে মানুষটা ঘোরাফেরা করছে, যে যে চাবির আওয়াজ এলো, এটা অ্যাকচুয়ালি কে করছিল, এটা অ্যাকচুয়ালি কে করছিল, রোহিণী। রোহিণী। রোহিণী করছিল। কারণ ভালো করে দেখো রোহিণীর বুদ্ধিমত্তা, প্রথমে সে এলো, তারপরে এসে নিয়ে স্বাভাবিকভাবেই যেমন তার আসা যাওয়া সেরকম ভাবেই এলো। তখন এসে নিয়ে কৃষ্ণকান্তকে যখন দেখলো সে একদম পুরো আফিমের নেশায় এমন হয়ে আছে, যখন সে বুঝতে পারলো তখন সে তার মতো করেই খেলাটা খেললো, যাতে করে কৃষ্ণকান্ত স্বাভাবিক থাকে, যাতে করে কৃষ্ণকান্ত কোনো রকমভাবে সন্দেহর চোখে যাতে করে রোহিণী না আসে কৃষ্ণকান্তের কাছে। তারপরে সে এমন একটা প্ল্যানিং করলো যাতে করে সে নিজেই দেখিয়ে দেয় যে অ্যাকচুয়ালি উইলটা কোথায় রাখা আছে এবং উইলটার কাছে কিভাবে পৌঁছানো যায়। সমস্ত কিছু দেখে নিল, তারপরে সেখানে চলে এলো। তারপরে যখন গভীর রাত্রি হলো তখন কিন্তু রোহিণী আবার সেখানে এলো। আসার পরে সে কিন্তু ধীরে 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 সমস্ত কাজটা করে নিল। তারপরে আসল উইলটার জায়গাতে জাল উইলটা সে রেখে দিল এবং জাল উইল, অরিজিনাল উইলটা সেখান থেকে সে কিন্তু নিয়ে চলে গেল। বোঝা গেল জায়গাটা? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমাদের দেখার আছে তাহলে এখন এই অরিজিনাল উইলটা নিয়ে কোথায় যাবে, বাড়ি যাবে। ওইখানে শিকারি কার জন্য অপেক্ষা করছে, শিকারের জন্য অপেক্ষা করছে। তো এইখানে এখন কার দ্বারা শিকারটা করা হয়েছে, রোহিণীর দ্বারা। রোহিণীতে। নিশ্চয়ই শিকারি শিকারটা করতে পেরেছে, তাহলে শিকারটা, শিকার অর্থাৎ এখানে উইল সে নিয়ে যাবে। আর ওইদিকে তাহলে যখনই দেখবে হরলাল যে উইলটা পেয়ে গেছে, তাহলে সে কি করবে, আহা হা, একদম সেই রিদমাটিকা গানটা শুনেছো, রিদমাটিকা গানটা গাইলে যেমন সে নেচে ধুলা উড়িয়ে দেওয়ার মতো, সেরকম তার মনে আহ্লাদিত হবে সে। কিন্তু আদৌ কি, প্রশ্ন এখানে, কিন্তু আদৌ কি রোহিণী তাকে উইলটা দেবে? না। কারণ রোহিণী খুব ভালো করে জানে হরলালের ক্যারেক্টার। পাশাপাশি রোহিণী এটাও জানে যে সে বিধবা বিবাহের একটা ইঙ্গিত দিয়েছে। যদি রোহিণী কোনো কারণবশত হরলালের হাতে এই আসল উইলটা দিয়ে দেয়, তাহলে সমস্ত কিছু তছনছ হয়ে যাবে। না ওর আশা পূর্ণ হবে, না কোনো কিছু। হরলাল তার কার্য সিদ্ধি করার পর সে কিন্তু উধাও হয়ে যাবে, তাকে আর হয়তো দেখতেই পাবেনি কোনোদিন। তাহলে রোহিণী বুদ্ধিমতী, তাহলে সেই বুদ্ধিমতির জোরেই সে হরলালকে দেবে কি দেবে না উইলটা, বা হরলাল এরপরে উইলটা পাবে কি পাবে না, আর যদিও বা পায় তাহলে হরলালের প্রতিক্রিয়া কি, আর যদি উইলটা না দেই রোহিণী হরলালকে তাহলে হরলালের প্রতিক্রিয়া কি, এর পরের এপিসোডে এগুলো থাকবে। ঠিক আছে, তবে এটা পড়ে আসবে তোমরা। আর এইগুলো একটু অবশ্যই তোমরা কিন্তু দেখবে। 8 ঘটিকায় ঘটনা ঘটছে, ঠিক আছে, এ মিষ্টিভাবে ঝিমাচ্ছে একদম রোমান্টিকভাবে, হ্যাঁ, ওকে। তারপরে দেখো এইখানে এই যে বিক্রয় কবুলা হয়ে গেছে, সমস্ত সম্পত্তি নিয়ে নিচ্ছে, একজন বলছে দানপত্র নহে তমসুক, ওকে। তারপরে এই যে এইখানে আসছে, বিশ্বব্রহ্মা বন্ধক রাখছে এই যে কাগজ, ওকে। কিসের জন্য, আফিমের জন্য। এই বেটা ফ্রোজ ক্লোজ করতে ভুলে গেছে আমাদের এই যে নেশার ছুড়ে। তারপরে কি হচ্ছে, এইদিকে ঢুকছে, এটা হচ্ছে আমাদের ছবি হিসেবে দেখে নাও, এটা হচ্ছে আমাদের কৃষ্ণকান্ত, এ ঢুকলো, এই যখনই ঢুকলো তখন আংবাং বলতেছে, হুম। তারপরে ওই যে তারা মারার খেলা হ্যান ত্যান যাবতীয় যা কিছু করা আছে সেগুলো আছে। তারপরে ম্যান যে লাইনগুলো দস্তখত করা নাই এটা বলা হচ্ছে কৃষ্ণকান্তকে, সে তখন বলছে আমি দেখব, এই করব হাই করব। তারপরে কি বালিশের নিচ থেকে চাবি বার করানো হলো, ছোট বাস্ক থেকে একটা বিচিত্র চাবি নেওয়া হলো, একটা বড় কাঠের যে ড্রয়ার থাকে, হ্যাঁ, সেই ড্রয়ার থেকে উইলটা করা হলো। তারপরে দেখা হলো যে ইয়েটা আছে, তারপরে বলা হলো কি যে না দস্তখত আছে, রোহিণী সেখান থেকে কিন্তু চলে গেল, হ্যাঁ,
ওকে, এখানে আছে যে আমি বিহল হয়ে আছি, যে এখানে দেখলো সে ইয়ে করে নিয়ে সে বলছে না এখানে দস্তখত আছে তার কাছে। তারপরে গভীর রাত্রি হলো, দ্বীপ নির্বাণ হয়েছে, মানে একদম পুরোপুরি চারিদিকে অন্ধকার হয়েছে। ওকে, দ্বীপ নির্মাণ মানে হচ্ছে প্রদীপ নিভে যাওয়া। ওইখানে আমি শব্দের অর্থটা বলতে ভুলে গেছিলাম, তাই তো? এই যে দ্বীপ নির্বাণ, যেটা একটা শব্দ ছিল না রে উপরে, ছিল তো, যে হ্যাঁ দ্বীপ নির্বাণ হয়েছিল, ওইটা মানে হচ্ছে প্রদীপ নিভে যাওয়া। ঠিক আছে, তো সচরাচর ঘরে আলো জ্বলতো, সেদিন প্রদীপ নিভে গেছিল। একটা ক্লিক করে শব্দ এসছিল, সেই শব্দটা যেমন সে যে চাবি, এই দেখ কলে চাবি ফেরালো, আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছিল, মানুষটা এলো বালিশের সামনে থেকে চাবিটা কিন্তু সে নিয়ে নিল। ঠিক আছে, তারপরে বেটা নেশার ঘরে জেলখানাতে পড়ে আছে সেটা দেখছে। ওকে, এই জায়গাটা রয়েছে। তারপরে ওই যে চাবি যেটা আওয়াজ পেলো সেটাও সে ভাবছে যে জেলখানা থেকে ওই যে চাবি পড়লো হ্যান ত্যান, এই জায়গাটা রয়েছে। ঠিক আছে, তারপরে সে চারিদিকে লাঠি খুঁজে দিকে লাঠি পেলো না হাতড়ায় নিয়ে। তারপরে সে কি হরি হরি বলে ডাকলো, কিন্তু তার কিছুক্ষণ পরে সে আবার ঘুমায় পড়লো। ঠিক আছে, আসল উইল তার সাথে পরিবর্তিত হয়ে জাল উইলটা এখানে চলে গেল, আসল উইলটা এখানে চলে এলো এই রাত্রের অন্ধকারে। বোঝা গেল? তো এই যে ইয়েটা, এটা কিন্তু তোমাদের হাতে কিন্তু থাকা লাগবে। যখনই পড়বে তখনই কিন্তু তোমাদের কাছে যেন এটা থাকে। ঠিক আছে, এইটা তোমাদের পুরো বিষয়টা কিন্তু আরো বেশি সহজ করে দেবে। ক্লিয়ার হয়েছে জায়গা? পরের দিন আমরা নেক্সট বাকিগুলো পড়বো। হ্যাঁ।